তো দেখেন আজকে হচ্ছে 19শে এপ্রিল, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 49তম ক্লাস এবং দণ্ডবিধির 17তম ক্লাস। এবং আজকে আমরা পড়বো অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ সম্পর্কিত অপরাধ। মানে একটা কাজ কখন সেটা অপরাধমূলক বল প্রয়োগ বলে গণ্য হবে অথবা কখন সেটা আক্রমণ বলে গণ্য হবে। তো আমরা প্রথমে যেটা দেখি, দেখেন সবার মানে বই বের করছেন অবশ্যই। দেখেন একেবারে পুরাতন বইতে আছে, দেখেন ধারা 349 থেকে 358, 349 থেকে 358। আর এখানে যারা নতুন বই আছেন দেখেন বাম সাইডে আছে ধারা 349 থেকে 358। তো আমরা প্রথমে একটু পড়ি। দেখেন যে 349 ধারায় বল প্রয়োগ, শুধু বল প্রয়োগের সংজ্ঞা। 350 ধারায় অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। আর 351 ধারায় আক্রমণ বা হামলা বা অ্যাসল্ট কে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং এইগুলা শাস্তি আলোচনা করছে আপনার 352 থেকে 358। তো আমরা আগে চলে এসি যে শুধু বল প্রয়োগ কি, এটা একটু দেখবো। দেখেন বল প্রয়োগ বা ধারা 349 বল প্রয়োগ, ইংরেজিতে বলে ফোর্স। ফোর্স দেখেন একটু পড়ি তারপরে ব্যাখ্যা করি। যে 349 ধারায় বল প্রয়োগকে সংজ্ঞায়িত করা হয়েছে। সাধারণ অর্থে বল প্রয়োগ হলো, আন্ডারলাইন করবেন, কোন ব্যক্তির বল দিবেন সম্মতি ছাড়া, কোন ব্যক্তির কি সম্মতি ছাড়া, বা কোন ব্যক্তির গোল দিবেন ইচ্ছার বিরুদ্ধে। সম্মতি ছাড়া ইচ্ছার বিরুদ্ধে গোল দেন, কোন ব্যক্তির সম্মতি ছাড়া বা কিসের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন তার গতি পরিবর্তন, বা আন্ডারলাইন করবেন তার গতি, তাকে গতিশীল করা, বা আন্ডারলাইন করবেন তার গতি রোধ করা। তাইলে বুঝেন, আপনি যদি কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে, সে হেঁটে যাচ্ছিল তাকে থামাই দিলেন, গতি রোধ করছেন তার ইচ্ছার বিরুদ্ধে, সে থেমেছিল তারা ধাক্কা দিচ্ছেন, মানে কি গতিশীল, গতিশীল করছেন। গতি রোধ গতিশীল। আর গতি পরিবর্তন, ধরেন সে হেঁটে যাচ্ছিল ধাক্কা দিচ্ছেন আর এক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, বা বা ঠেলা দিলেন সে আর এক দিক দিয়ে গেল। তো আপনি যদি ইচ্ছার বিরুদ্ধে, কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে বা সম্মতি ছাড়া তাকে গতি পরিবর্তন করেন, তার গতি রোধ করেন বা গতিশীল করেন, তাহলে এটারে কি বলে, বলে বল প্রয়োগ, বল প্রয়োগ বা ফোর্স। বাট কথা আছে, দেখেন 349 ধারায় কোন ব্যক্তির অপর ব্যক্তির প্রতি গোল দেবেন তিনটি উপায়। কয়টি উপায়? তিনটি উপায় বল প্রয়োগ হতে পারে, তিনটি উপায়। এখন আপনি ওই যে যে তার গতিশীল করছেন বা গতি রোধ করছেন বা গতি পরিবর্তন করছেন, এই কাজটা করছেন আপনি তিনটি উপায়। তিনটি উপায় কি কি আমি একটু বলে দিই শুনেন। এর নিচে পড়বো, আপনার নিজের দৈহিক শক্তি দিয়ে, নিজের কি দৈহিক শক্তি দিয়ে, অথবা কোনো প্রাণীর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে, অথবা কোনো আপনার কোন বস্তুর মাধ্যমে, কোন বস্তুর মাধ্যমে। নিজেই বললেন নিজে ধাক্কা দিলেন, প্রাণীর মাধ্যমে কি, কুত্তা ছিল কুত্তারে লেলিয়ে দিছেন। টুটুল ব্যক্তি পড়তে আসে না রেগুলার, এক ধাওয়া দিয়ে আই, আমি কুত্তা লেলিয়ে দিলাম, সো এটা একটা। আর একটা হলো বস্তুর মাধ্যমে, হলো লাঠি দিয়ে কি দেখাইলাম, ভয় দেখালাম। সো আপনার এখানে আমরা একটু পড়ি। দেখেন তিনটি উপায় বল প্রয়োগ হতে পারে। প্রথম যেটা, প্রথম সেটা হচ্ছে আন্ডারলাইন করেন, দৈহিক শক্তি দিয়ে। কি দিয়ে? শক্তি দিয়ে। যে কোনো বস্তুর এরূপ ব্যবস্থাপনা করে, আন্ডারলাইন করবেন, কোন বস্তুর এরূপ ব্যবস্থাপনা করে মানে কোন বস্তুর মাধ্যমে, যা উক্ত ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির পক্ষে অধিকতর কোনো কাজ ব্যতি রেখে উক্ত গতি বা গতি পরিবর্তন করা হয়। তাহলে পেলাম আমরা দৈহিক কিসের মাধ্যমে, শক্তির মাধ্যমে। দুয়ে পেলাম কি, কোন বস্তুর মাধ্যমে। তিন দেখেন, কোন প্রাণী চলতে দিয়ে, কোন প্রাণী, আপনি কুকুর পালেন, দুবাইয়ের শেখ যারা আছে তারা রয়্যাল বেঙ্গল টাইগার পালেন, বুঝতে পারছেন। সো কোন প্রাণী চলতে দিয়ে উক্ত গতির পরিবর্তন বা চলা হতে বিরত হতে প্রবৃত্ত করতেছে। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার গতিশীল করে, গতি পরিবর্তন করে বা গতিরোধ করে, নিজের দেহের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, বা কোনো কি প্রাণীর মাধ্যমে, তাহলে ওই ব্যক্তি বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। তো আমাদের রিটেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বল প্রয়োগ কি বা ফোর্স কি, তখন কিন্তু আপনার মুখস্থ করার কোনোই দরকার নাই। আপনি এইভাবে বলবেন যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে উক্ত ব্যক্তির গতি পরিবর্তন করে বা গতিশীল করে বা গতি রোধ করে, উক্ত ব্যক্তি নিজের দেহের মাধ্যমে, দৈহিক শক্তির মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, অথবা কি কোনো প্রাণীর মাধ্যমে, তাহলে ওই ব্যক্তি বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। বল প্রয়োগের সংজ্ঞা প্রদান করা হয়েছে কত ধারায়? 349 ধারায়। এবং বল প্রয়োগকে ইংরেজিতে বলে কি, ফোর্স। এই যে আমি সংজ্ঞা দিয়ে ফেললাম, সংজ্ঞা থেকেই আমি বলবো। সুতরাং বল প্রয়োগের উপাদানগুলো হলো, যদি সংজ্ঞা থাকে তাহলে উপাদান লেখা যাবে না ভাই? জি। তাহলে সংক্ষেপে বলা যায়, দেখেন যে সংক্ষেপে বলা যায় 349 ধারায় গোল দেবেন তিনটি উপায় বল প্রয়োগ হতে
পারে। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে কয়টি উপায় বল প্রয়োগ হতে পারে? তিনটি উপায়। একটা দেখেন, গতিশীল করিয়ে, ইংলিশটা আন্ডারলাইন করেন, কজ মোশন। মোশন মানে হচ্ছে গতি, গতিশীল করে, গতি পরিবর্তন করে, চেঞ্জ অফ মোশন। আর গতিরোধ করে, সেসেশন অফ মোশন। এই তিনটা। তো এখন আমি যদি বলি, গতদিন যখন আমরা পড়ছিলাম, শুধু আঘাত কি কোনো অপরাধ ছিল? শুধু আঘাত কোনো অপরাধ না। আঘাতটা যখন অপরাধ, যখন আঘাতটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়, তখন সেটা কি? শুধু আঘাতের সংখ্যা ছিল 319। আঘাত যখন স্বেচ্ছায় করা হয় অপরাধ 321। 321 আর 321-এর শাস্তি বলছে 300। ঠিক একই ভাবে শুধু ফোর্স বা বল প্রয়োগ কোনো অপরাধ না হয়। অর্থাৎ আপনি চলার পথে তো একজনের ধাক্কা লেগে তার গতি রোধ হতে পারে, গতি পরিবর্তন হইতে পারে নাকি, গতিশীল হইতে পারে। বা আপনার কুকুর, আপনি কোনো লেলিয়ে দেন নাই, আপনার কুকুর এমনিতেই একজনে খালি খালি অনেক সময় কি আর একজনের পথচারীর ভয় দেখাইছে, দৌড়ানিছে। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো অপরাধ হয় নাই। কেন হয় নাই? কারণ এই কাজটা আপনি কিভাবে করেন নাই? স্বেচ্ছায় করেন নাই। এখানে আপনার কোনো মেনসিয়া ছিল না বা গিলটি মাইন্ড ছিল না। তাহলে এখন আমরা চলে আসি, দেখেন 350-এ অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স। আগেরটা ছিল শুধু কি, শুধু ফোর্স। আর এটা কি অপরাধমূলক বল প্রয়োগ। এই যে ক্রিমিনাল শব্দ যখন চলে আসলো, তখন ওই আগে আমরা যা যা পড়ছি ওই কাজগুলোই যখন আপনি স্বেচ্ছায় করবেন, তখন সেটা হয়ে যাবে কি ক্রিমিনাল ফোর্স। মানে ফোর্সটা যখন আপনি করেছেন দুষ্ট মন নিয়ে বা পূর্ব পরিকল্পনা করে বা অপরাধ সংগঠনের অভিপ্রায়, তখন সেই ফোর্সটা হয়ে যাবে কি ক্রিমিনাল ফোর্স। সহজ কথা। তাহলে দেখেন, কোন ধরনের বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে তা 300 আন্ডারলাইন করবেন, 350 ধারায় উল্লেখ করা হয়েছে। 350 ধারায় বলা হয়েছে বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে যদি দেখেন কোন ব্যক্তির প্রতি, আন্ডারলাইন করবেন, স্বেচ্ছামূলক ভাবে বল প্রয়োগ করা হয়। বল প্রয়োগটা আপনি ফোর্সটা করছেন কিভাবে? স্বেচ্ছামূলক ভাবে। এমন বল প্রয়োগ উক্ত ব্যক্তির, আন্ডারলাইন করবেন, সম্মতি ছাড়া করা হয়। অবশ্যই কি, তাহলে আপনি স্বেচ্ছামূলক ভাবে করছেন, আর একটা হচ্ছে কি সম্মতি ছাড়া করেছেন, আর একটা হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে। তারপরে দেখেন, এই যে আপনি ওই কাজগুলো করছেন কিসের জন্য, সেটা বলছে আন্ডারলাইন করেন, কোনো অপরাধ সংগঠনের জন্য। আপনি বল প্রয়োগ করেছেন কি কোনো অপরাধ সংগঠনের জন্য। কোনো ব্যক্তির প্রতি বল প্রয়োগ করা হবে, সেই ব্যক্তির, আন্ডারলাইন করেন, ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে বা ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার বা হওয়ার সম্ভাবনা আছে বলে জেনে হয়, মানে জেনে করা হয়। মানে আপনি অপরাধমূলক বলটা প্রয়োগ করছেন, তার যাতে ক্ষতি হয়, সে যাতে ভয় পায়, অথবা সে যাতে কি বিরক্ত হয়, বা সে যাতে ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করে। এই কারণেই আপনি বল প্রয়োগটা যখন করবেন, তখন সেই বল প্রয়োগটাই হয়ে যাবে কি অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে আমরা যদি নিচে দেখেন যে বল প্রয়োগ এবং অপরাধমূলক বল প্রয়োগের সম্পর্ক কি, আমি আর সম্পর্ক পড়তে গেলাম না। সম্পর্ক হচ্ছে যে যদি সরল বিশ্বাসে করেন বল প্রয়োগ, আর ওই কাজটা যদি অপরাধ সংগঠনের অভিপ্রায়ে করেন, তখন সেই বল প্রয়োগটা হয়ে যাবে কি অপরাধমূলক বল প্রয়োগ। তো জেনে রাখা ভালোতে আসি, দেখেন জেনে রাখা ভালো। বল প্রয়োগ ফোর্স পরবর্তীতে অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে যদি তা 350 ধারা শর্ত পূরণ করে। অর্থাৎ বল প্রয়োগ ক্রিমিনাল ফোর্স হতেও পারে, আবার কি নাও পারে, বাট হবে যদি 350 ধারা শর্তাবলী পূরণ করে। অর্থাৎ আপনার মনে যদি দুষ্ট বুদ্ধি থাকে, সেই কারো দুষ্ট বুদ্ধির কারণে যদি আপনি বল প্রয়োগ করেন, তাহলে আগে ছিল 349, যেহেতু দুষ্ট বুদ্ধি খাটাইছেন 349 হয়ে যাবে কত 350। তারপরে দেখেন, অপরাধমূলক বল প্রয়োগ ক্রিমিনাল ফোর্স, আন্ডারলাইন করেন, ইংলিশ আইনে ব্যাটারি নামে পরিচিত। ব্যাটারি। তো আপনাকে, আমাদের এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ইংলিশ আইনে ব্যাটারি নামে পরিচিত নিম্নের কোন অপরাধটি অপরাধমূলক বল প্রয়োগ? রথিন সাহেব বলেন, ইংলিশ আইনে পারজুরি নামে পরিচিত কোন অপরাধটি? বলেন। মিথ্যা সাক্ষ্য দান। আত্মবিশ্বাসের সাথে তো বলেন না। মিথ্যা সাক্ষ্য দান বা গিভিং ফলস এভিডেন্স। তো এটা আমরা আরেকটা টার্ম এখানে পেলাম যে অপরাধমূলক বল প্রয়োগে ইংলিশে কি কি বলে? ব্যাটারি। অল্প বল প্রয়োগ করলে ছোট ব্যাটারি, আর যদি বেশি বল প্রয়োগ করেন তাহলে কি বড় ব্যাটারি। দেখেন, ধারা 351, আক্রমণ বা অ্যাসল্ট, আন্ডারলাইন করেন, আক্রমণ বা অ্যাসল্ট। আক্রমণ বা অ্যাসল্ট। এখন হোয়াট ইজ অ্যাসল্ট? অ্যাসল্ট বা আক্রমণ
আপনি যদি বল প্রয়োগ করে বুঝে থাকেন, অ্যাসল্ট ইতিমধ্যে বুঝে গেছেন। অ্যাসল্ট মানে হচ্ছে যে আপনি অপরাধমূলক বল প্রয়োগের আগের স্টেপ হচ্ছে অ্যাসল্ট। আপনি মাত্র উদ্যোগ নিছেন যে তোরে কিন্তু এই মানে কুকুর, আমার কুকুর কিন্তু ছেড়ে দিলাম, সময় থাকতে এই জায়গা থেকে চলে যাও না, কিন্তু এই যে কুকুর ছেড়ে দিলাম, এই যে ভয় দেখাইছেন, এখনো কুকুর কি লেলিয়ে দেন নাই, এটাই হচ্ছে কি অ্যাসল্ট। মানে যখন আপনি অপরাধমূলক বল প্রয়োগের উদ্যোগ নেন, নাক চট দিয়ে কিন্তু দাঁত ফেলে দেবানি, মুখ দিয়েও বলছেন, হাতও নড়ছে, চর কি এখনো দিছেন, দেন নাই। তো এই যে যে মাত্র যে উদ্যোগ নিতেন, যদি উদ্যোগ নিতেন তাহলে সে যদি গতিশীল হয়ে যেত বা গতিরোধ হতো বা গতি পরিবর্তন হতো, হয়তো ক্রিমিনাল ফোর্স। বাট এখনো কাজটা কি করেন নাই, মাত্র ভয় দেখাচ্ছেন, এটারই বলে অ্যাসল্ট বা আক্রমণ। মানে যখন আপনি অপরাধমূলক বল প্রয়োগের কি নিছেন, উদ্যোগ নিছেন, উদ্যোগ অ্যাটেম্পট নিছেন, তখন সেটাই বলে অ্যাসল্ট বা আক্রমণ। এখন আপাত দৃষ্টিতে আপনার কাছে বললে মনে হইতে পারে যে আক্রমণ করলো, তাহলে আবার উদ্যোগ কেমনে হইলো, বাট আক্রমণ যদিও বাংলাতে বলতেছে, বাট অ্যাকচুয়ালি যখন আপনি অপরাধমূলক বল প্রয়োগের উদ্যোগ নিছেন, তখনই সেটা হয়ে যাইছে কি অ্যাসল্ট। ধরেন তানভীর সাইকেল চালায়, এখন রুবেল ফকির বলতেছে যে তুমি যদি সাইকেলের পিছে আমার বোরাশি পর্যন্ত না নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার সাইকেলের হাওয়া ছেড়ে দিবানি। বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি যদি হাওয়া ছেড়ে দেয়, তাহলে কি হয়ে যাবে, অপরাধমূলক বল প্রয়োগ। আর যদি হাওয়া এখনো কি ছাড়ে নাই, তাহলে এটা কি অ্যাসল্ট। বইয়ে উদাহরণ আছে এরকম, যে নৌকায় বসে আছে, নৌকা ছেড়ে দিছে, ক্ষতি করার উদ্দেশ্যে নৌকা দড়ি খুলে দিছে, নৌকা নদীতে ভেসে চলে গেছে। বলেন তো নৌকা যদি নদীতে ভেসে চলে যায়, এটা কি হয়েছে, অপরাধমূলক বল প্রয়োগ। আর যদি বলে যে নৌকার দড়ি কিন্তু খুলে দিব, তো এই মুহূর্তে কি হয়েছে, অ্যাসল্ট বা আক্রমণ। এই যে পরে দেখেন, দেখেন যখন কোনো অপরাধমূলক বল প্রয়োগ করা হবে, আমরা এটা বল দিবেন এমন সম্ভাবনা তৈরি করা হয়, এমন কি সম্ভাবনা তৈরি করা হয়, তখন তাকে আন্ডারলাইন করেন অ্যাসল্ট বা আক্রমণ। তো যদি এরকম কোন আপনার সম্ভাবনা তৈরি করা হয়, তখন এটারে কি বলে, অ্যাসল্ট বা আক্রমণ। অর্থাৎ আক্রমণের ক্ষেত্রে বল প্রয়োগের আন্ডারলাইন করবেন, সম্ভাবনা তৈরি করা হয়, কি তৈরি করা হয়, সম্ভাবনা, কিন্তু প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগ করা হয়। বল প্রয়োগ কি করা হয়, হয় না। 351 ধারায় বল দিবেন দুইটি উপায়ে অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হলে তা আক্রমণ হবে। কয়টি উপায়ে, একটা দেখেন, সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা কাজ করা, জেস্টার, এই ইংলিশটা বলবেন, জেস্টার, এটা হচ্ছে ভঙ্গি বা কাজ করা। মানে আপনি ওই যে ভঙ্গি বা কাজ করা মানে হচ্ছে হাত দিয়ে কি ভঙ্গি করতেছেন, আর হচ্ছে প্রস্তুতি বা প্রিপারেশন, যেমন হুমকি দেওয়া, অন্যের দিকে গুলি ভর্তি পিস্তল দেখানো ইত্যাদি আক্রমণ হতে পারে। এখানে একটু নিচে স্টার দিয়ে লেখেন, স্টার দিয়ে লেখেন, যাদের যাদের নতুন বই আছেন, আর তারপরে লেখেন যে শুধুমাত্র মুখের কথা আক্রমণ বলে গণ্য হবে না। শুধুমাত্র মুখের কথা, বিয়ের দাওয়াত দিতে আসছেন নাকি? হ্যাঁ, শুধুমাত্র মুখের কথা আক্রমণ বলে গণ্য হবে না। বসেন, মানে আপনি দাঁড়ায় আছেন, শুধু মুখ দিয়ে কথা বলতেছেন, হ্যাঁ বসেন, শুধু মুখ দিয়ে কি বলতেছেন, কথা বলতেছেন, কিন্তু কোনো অঙ্গভঙ্গি নাই বা কোনো কাজ নাই, তাহলে কি হবে না, আপনার কুকুর সামনে নাই, বলতেছেন যে কুকুর দিয়ে তাড়া দিবানি, কিন্তু কুকুর কাছে নাই, তাহলে শুধু মুখের কথা কি হবে না, আক্রমণ হবে। আক্রমণ হতে হলে মুখের কথার সাথে কিসের লাগবে, অঙ্গভঙ্গি লাগবে, মুখের কথার সাথে অঙ্গভঙ্গি। তো আপনারা কিন্তু বুঝে গেছেন তিনটা অপরাধ, মানে অপরাধ অ্যাকচুয়ালি দুইটা, বাট প্রথমে ফোর্স কোনো অপরাধ না, কারণ ফোর্সটা যখন আপনি আনইনটেনশনালি করতেছেন, মানে আপনার তো সরল বিশ্বাস এটা কোনো অপরাধ না, বাট ফোর্সটা যখন ইন্টেনশনালি করতেছেন, তখন হয়ে যাবে কি ক্রিমিনাল ফোর্স। আর যখন ক্রিমিনাল ফোর্সের অ্যাটেম্প্ট দিচ্ছেন, তখন ওটা কি আক্রমণ বা assault। আচ্ছা, আমরা দেখেন আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে কি করলাম না, আমাদের দণ্ডবিধিতে সবচেয়ে সহজ, এবারও আপনাদের রিটেন পরীক্ষায় 4টে পার্থক্য আসছে, এবং এই পার্থক্যগুলো লেখা সবচেয়ে সোজা। পার্থক্য আমি কেমনে লিখবো দেখেন, প্রথমে আমি ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দিব, অ্যাসল্টের সংজ্ঞা দিব, তারপরে আমি বললাম ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দিছে এত দ্বারাই, অ্যাসল্টের সংজ্ঞা দিছে এত দ্বারাই।
তারপরে আমি এখানে বললাম যে ক্রিমিনাল ফোর্সের একটা উদাহরণ দিলাম, অ্যাসল্টের একটা কি উদাহরণ দিলাম। তারপরে আমি বললাম ক্রিমিনাল ফোর্স হয় হচ্ছে অবশ্যই ঘটনাটা কি অলরেডি ঘটে যায়, অলরেডি কি ঘটে যায়। আর অ্যাসল্টের ক্ষেত্রে প্রকৃতপক্ষে কি হয়, উদ্যোগ নেওয়া হয়। তারপরে আপনি বলবেন যে এটার শাস্তি ওইটার শাস্তি। তারপরে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে অপেক্ষাকৃত গুরুতর প্রকৃতির অপরাধ আর ওটা হচ্ছে একটি কি কম গুরুতর অপরাধ। তারপরে আপনি বলতে পারেন এটারে ইংরেজিতে বলে ক্রিমিনাল ফোর্স, এটারে ইংরেজিতে বলে কি assault। এরকম করতে গেলেই তো মানে আপনার যে কোনো বিষয়ের সাথে যে কোনো, আপনারা যে কোনো বিষয়ের সাথে যে কোনো জিনিসের পার্থক্য করতে গেলে একসাথে অনেকগুলা হয়ে যায়। না, আমি আপনি লেখার পার্থক্য লেখার নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই, বাট আপনি যদি ওই টানতে যান, টেবিল টানতে যান, আপনার সময় লাগবে বেশি। সময় লাগবে কি বেশি। তো আপনি যদি মনে করেন যে আপনি নাসর বান্দা টেবিলই লিখবেন, তাহলে টেবিলে যাবেন। বাট আমার সাজেশন হচ্ছে টেবিল না লিখে আপনি ওই 1 2 3 4 5 6 এভাবে লিখে দেবেন আর কি। আচ্ছা, তো আমাদের তানভীর সাহেব বলেন যে আক্রমণ আর অপরাধমূলক বল প্রয়োগের মধ্যে কি কি পার্থক্য আপনার দৃষ্টিতে পরিলক্ষিত হয়, মেইন পার্থক্য কি? না, ও অজান্তে যাচ্ছি না, আসল জায়গা বলেন। এখন সাইকেল ছাড়লে আপনার কি কোনো অপরাধ হয়েছে, মানে সাইকেলের হাওয়া ছাড়লে কি কোনো অপরাধ হয়েছে? এটা কি অপরাধ হয়েছে বলেন, কি অপরাধ? আপনার তো মারে টারে নাই, এটা সাইকেলের ক্ষতি হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইকেলের, এটা আমরা সামনে গিয়ে পড়বো, এটা হচ্ছে নিশ্চিত বলে ক্ষতি। মানে যখন আমরা কোনো জিনিসের এমন একটা কাজ করি যে কাজের ফলে ওই জিনিসটার উপযোগিতা হ্রাস পায়। কারণ আপনি যদি আমার মোবাইল ফোনটা আছাড় দেন, এই আছাড় খাওয়ার আগে মোবাইলের যে দাম ছিল, আছাড় খাওয়ার পরে আর সেই দাম নাই, তার মানে আমার কি হ্রাস পাইছে, উপযোগিতা হ্রাস পাইছে, এটার বলে ক্ষতি। সো মোট মোদ্দা কথা হচ্ছে যে যে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি ক্রিমিনাল ফোর্স করা হয়, সে মানে ফোর্স করা হয় সেটা হলো ক্রিমিনাল ফোর্স। আর ক্রিমিনাল ফোর্সের যখন অ্যাটেম্প্ট নেওয়া হয় সেটারে বলে কি আক্রমণ। আচ্ছা, আমরা জেনে রাখা ভালো, ওই পার্থক্য আর পড়লাম না, আপনার পড়ে নিয়েন, জেনে রাখা ভালো তো একটু দেখি। এই সলিমুল্লাহ ভাই, আপনি কি পড়তে আসছেন? তা বই কো? আর আপনি কে ভাই, আপনার নাম কি? বসেন বসেন। ও আচ্ছা আচ্ছা, বসেন। বই আনছেন? আচ্ছা ঠিক আছে। আপনি জামিনপ্রাপ্ত হয়েছেন? আচ্ছা দেখেন, যাক নেতা হবেন সমস্যা নাই, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু পলায় বেড়াইতো না, উনি কিন্তু আগে আগে ধরা দিয়ে দিত। দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা আমরা পড়ি, দেখেন ভাই, অপরাধমূলক বল প্রয়োগ। দেখেন, অপরাধমূলক, ভাই অপরাধমূলক বল প্রয়োগ পাইছেন আপনারা? এই কত পেজ হৃদয় একটু বলেন, উনি কত পেজ দেখেন? পুরাতন বই তানভীর, কত? আর এই বইতে হচ্ছে আপনার 661, 661 পঞ্চম সংস্করণে 661 দেখেন, বা অপরাধমূলক বল প্রয়োগের জেনে রাখা ভালোতে গেলে পাবেন। আচ্ছা দেখেন একটু দাগাই ভাই, সবাই লাল কলম আনবেন। অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের জন্য গোল দিবেন, পৃথক কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। অর্থাৎ যদিও দুইটা অপরাধের সংজ্ঞা দিছে আলাদা আলাদা ধারায়, বাট এদের শাস্তি আলাদা আলাদা ভাবে আলোচনা করে নাই, শাস্তি একই। অর্থাৎ আক্রমণের জন্য 2 বছরের শাস্তি এমন কোনো বিধান দণ্ডবিধিতে নেই। মূলত 352 থেকে 358 ধারা পর্যন্ত অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ কি কারণে করা হয়েছে তার উপর ভিত্তি করে শাস্তির বিধান আছে। আমরা চলে আসি শাস্তিতে, চলে আসেন দেখেন শাস্তিতে। শাস্তিতে আসার আগে এখানে কে কে বুঝেন নাই যে ফোর্স কি, ক্রিমিনাল ফোর্স কি, অ্যাসল্ট কি? বরকত সাহেব বুঝছেন? বরকত সাহেব না, আপনি আপনি রহিম সাহেব বুঝছেন? ফোর্স, ক্রিমিনাল ফোর্স আর ধরেন, আপনি উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন। ধরেন আপনি জোরে দৌড়াচ্ছিলেন, ওই বরকত দৌড়াচ্ছে, ধরেন আমরা ম্যারাথন ধরে অংশগ্রহণ করছেন,
এখন আপনার দৌড়াচ্ছেন, এমন সময় আপনার ধাক্কা লেগে বরকত পড়ে গেছে, এখন আপনি কোনো অপরাধ করছেন কিনা বলেন? হ্যাঁ, তাহলে কি হবে? আর ইচ্ছাকৃত ভাবে দেন না, এমনি দৌড়াচ্ছিলেন, দুর্ভাগ্যবশত লেগে গেছে, সেটা কি শুধু ফোর্স? আর দৌড়াচ্ছিলেন দৌড়াচ্ছিলেন এমন সময় যদি বলেন যে আমার কাছ থেকে সরে দাঁড়াও নাহলে কিন্তু দেবানি ধাক্কা, এরকম যদি বলেন সেটা কি আক্রমণ বা হ্যাঁ, এই তো বুঝতেন। দেখেন, তো আমরা 352 ধারা দেখি। 352 ধারায় বলতেছে যে গুরুতর উত্তেজনা ছাড়া, এইটা আন্ডারলাইন করেন, গুরুতর উত্তেজনা ছাড়া মানে আপনি ঠান্ডা মাথায় করতেন, পরিকল্পনা করে যদি আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, অর্থাৎ যদি আপনি উত্তেজনা ছাড়া আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ করেন তাহলে সাজা দেখেন যে কোনো বর্ণনার কত 3 মাস পর্যন্ত হতে পারে, যা বা অর্থদণ্ড 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তাহলে যদি আপনি পরিকল্পনা সহ করেন তাহলে এটা শাস্তিযোগ্য কত দাঁড়ায়? 352-তে কত, 3 মাস 500, 3 মাস 500 বা উভয়, 3 মাস 500 বা উভয়। এবার 352 থেকে এই বাম সাইডে একটা দাগ দিয়ে তীর চিহ্ন দিবেন, তীর চিহ্নর মাথা লাগাবেন 358-তে, তীর চিহ্নর মাথা লাগাবেন কততে? বুঝাইতে পারছি? 352 থেকে একটা দাগ চলে আসবে 358-তে, 58 থেকে তীর চিহ্নর মাথা আসবে। হ্যাঁ ওইটাই, জি, 58 গিয়ে তীর চিহ্নর মাথা আসবে। দেখেন, গুরুতর উত্তেজনা বশত, গুরুতর উত্তেজনা বশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, অর্থাৎ আপনি যদি এই কাজটা করেন কি গুরুতর উত্তেজনা বশত, মানে আপনার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, আপনি হঠাৎ করে করছেন রাগ হয়ে, মানে সে এমন একটা কাজ করছেন আপনি উত্তেজনা বশত করছেন, তাহলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি দেখেন যে কোনো বর্ণনার কত 1 মাস, আর টাকা হচ্ছে কত 200। আচ্ছা, তাহলে উপরেরটা কত ছিল? 3 মাস 500, আর এই জায়গায় কত 1 মাস 200। তো আপনি যদি একটা জিনিস দেখেন যে আমাদের দণ্ডবিধিতে যেখানেই অপরাধ আছে ওই অপরাধটা যখন আপনি প্রি প্ল্যান অনুযায়ী করবেন শাস্তি বেশি, ওই অপরাধটা যখন আপনি আকস্মিক উত্তেজিত হয়ে করবেন শাস্তি কি কম। কেন? হঠাৎ রাগ হয়ে করছেন মানে আগে থেকে আপনার কোনো পরিকল্পনা ছিল না, তাহলে শাস্তি কি কম। আর যদি আগে থেকেই পরিকল্পনা করেন তাহলে তো আপনি ওটা আগে থেকেই সবকিছু প্ল্যান করে আসছেন, তাহলে শাস্তি কি বেশি। এই কারণেই যে যখন আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কারো হত্যা করছেন সেটা হলো খুন, আর যখন ইনস্ট্যান্টলি হঠাৎ গ্যাঞ্জাম বাজছে, কথা কাটাকাটির এক পর্যায়ে মেরে ফেলছেন, তখন সেটা কি? ধরেন আমাদের বাসের ভিতরে কি হয়, বাসের কন্ডাক্টর বা অনেক সময় যাত্রীর সাথে কি লাগে, কথা কাটাকাটি লাগে, কারণ ওই মুহূর্তে একজন আর একজন যদি মেরে ফেলে খুন হবে না ইন্দ্রনীল হত্যা বলে? কারণ তাদের তো আগে থেকে জানতো না যে আমি পরিকল্পনা ছিল না, তো ওই মুহূর্তে এই কাজটা বেশি হয়। আগের দিন দেখতেছিলাম মাহেন্দ্রের মধ্যে থেকে টাইনে বের করে একজন মারতেছে, তো এই যে যে ঘটনাটা ঘটছে, তো এটা হচ্ছে কি আপনার গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। তো যে কোনো ক্ষেত্রে আপনি মারেন বা আঘাত করেন, গুরুতর আঘাত করেন, যে কাজটা গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে করবেন শাস্তি কম, আর যে কাজটা প্রি প্ল্যান অনুযায়ী করবেন শাস্তি কি বেশি। বাট এখানে কথা আছে, আপনার যে উত্তেজনা ছিল, আপনারা যে গুরুতর উত্তেজনা দিছে, এটা আবার প্রমাণ করা লাগবে কার? যে আসামিরই প্রমাণ করা লাগবে। প্রথম মামলা কিন্তু 358-তে হবে না, মামলা কিন্তু কখনোই নিন্দনীয় হত্যার হবে না, মামলা হবে কি হত্যা মামলা। জি, নিজে নিজে ইচ্ছা কিছু, সেক্ষেত্রে তো আপনার হবে না। সেক্ষেত্রে আমরা যদি খুন বা নিন্দনীয় হত্যা, আপনি ছিলেন না, আমরা জানি যে 300 ধারার প্রথম ব্যতিক্রম যেখানে বলছে যে উত্তেজনাকে যদি আপনি অজুহাত হিসেবে দেখান তাহলে সেটা খুন বলে গণ্য হবে। যাই হোক, আমরা 352 দেখি, আবার 52-তে দেখেন, ওই যে 352-তে বলছে যে গুরুতর উত্তেজনা ছাড়া আক্রমণ এবং আছে না, এবং কেটে বা লেখেন, পাইছেন না, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, ভাষাটা হবে এরকম। 352-তে, আচ্ছা 53 দেখেন, 353 সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে, আন্ডারলাইন করবেন, বাধা দানের নিমিত্তে, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনের বাধা দানের নিমিত্তে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ।
সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের নিমিত্তে আঘাত করলে অপরাধ কত মনে আছে? 32, 332। সরকার সাজা কত? 3 বছর। সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের নিমিত্তে গুরুতর আঘাত করলে 333, সাজা কত? 10 বছর। সাজা কত? 10 বছর। আর সরকারি কর্মচারীরে ওই সেম বাধা দান করতে যাচ্ছেন, যদি আপনি কি করেন, আক্রমণ করেন বা অপরাধমূলক বল প্রয়োগ করেন, তাহলে যে কোনো বর্ণনা কারাদণ্ড আন্ডারলাইন করেন, 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তো একবার পরীক্ষায় আসছিল, এই ইংলিশটা আন্ডারলাইন করেন, 11 বিজিএস পরীক্ষায় আসছিল, অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি। মানে সরকারি কর্মচারীরে তার কর্তব্য থেকে বিরত রাখার জন্য যদি কি করে, আঘাত করে, তাহলে সেটা কি বলে বিবেচিত হবে? মানে আঘাত তো না, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করলে 353 ধারায় সাজা পাবে। সাজা কত? যে কোনো বর্ণনার 3 বছর। এখন আমরা একটু গভীরে যাই। ধরেন কেউ যদি এইভাবে চিন্তা করেন, আমরা তখন যখন সিআরপিসি করছিলাম ওই সময় জিনিসটা এত ভালোভাবে বুঝেন নাই, এখন যত এটা ভালোভাবে বুঝবেন। ধরেন একজন পুলিশ অফিসার রে যদি সে গ্রেফতার করতে গেছিল, তাহলে তারে আপনি ধাক্কা দিয়ে দৌড় দিচ্ছেন। তারে আপনি কি ধাক্কা দিয়ে দৌড় দিচ্ছেন, তো এই যে ধাক্কাটা দিলেন, এটা আঘাত হয় না? আঘাত হয় কি না? আবার এটা তো আপনার ক্রিমিনাল ফোর্স হয়। ধাক্কা দেয়া মানে আপনি যদি অপরাধ, ধাক্কা দিয়ে দৌড়েছেন মানে কি, তার কর্তব্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আপনি তারে ধাক্কা দিচ্ছেন, মানে তার গতি রোধ করছেন, গতিশীল করছেন বা গতি পরিবর্তন করছেন, নিজের দেহের মাধ্যমে, বস্তুর মাধ্যমে, অথবা কি প্রাণীর মাধ্যমে। তাহলে দেখেন কাজ একটা করছেন, পুলিশে ধাক্কা দিচ্ছেন, বাট এটা অ্যাকচুয়ালি আপনার আঘাতও হয়, আবার কি ক্রিমিনাল ফোর্স হয়, ক্রিমিনাল ফোর্স হয়। এখন তাহলে মামলা করবে কোন ধারায়? শাস্তি, জি ভাই, দুইটাই দণ্ডবিধির দ্বারা। ওই যে সরকারি কর্মচারী যদি তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে বাধা দেয়, 332, 332। আর এই যে যে তারে যে আমরা কি করছি, যে এক্ষেত্রে যে ক্রিমিনাল ফোর্স করছি সরকারি কর্মচারী, এটা কত? 353। তাহলে মামলা কোন ধারা হবে? দুইটাই 3 বছর। এখন কি করবেন? শাস্তি তো দুইটাই 3 বছর। ওটাও তো বলে দিছে সরকারি কর্মচারীকে। লর্ড তাকবীর বলছে এটা নাকি? শুনেন, একটা জিনিস দেখতে পারি কোনটা বেলেবল কোনটা নন বেলেবল, এরকম দেখতে পারি। না আপনারা ভুলে গেছেন সবাই, ওখানে আমাদের ফৌজদারি কার্যবিধির 235 ধারায় আছে। কত ধারায়? 235 ধারায়, যে যদি কাজ একটা হয় বা দণ্ডবিধির 2টা ধারায় শাস্তি দেওয়া যায়, তাহলে মামলা 2 ধারাই হবে। মামলা কি 2 ধারায়, শাস্তি আদালত 2 ধারাই দিতে পারবে, সমস্যা নাই। কিন্তু এটা তো আপনি জানেন না। আপনি তো উকিল সাহেবরা বা অন্যরা বা যদি চার্জ গঠন করে একটা ধারায়, অ্যাকচুয়ালি একটা না, আমার কাজ কয়টা? একটাই হয়েছে, বাট ধারা তো দুইটাই অপরাধ হয়েছে, তো 2 ধারাই তার বিরুদ্ধে মামলা করা যাবে এবং 2 ধারাই তাকে দণ্ডায়িত করা যাবে। 2 ধারায়, এই 2 ধারায় চার্জ গঠন করতে কোনো বাধা নাই, এই কথাই বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধি 235 ধারায়। কত ধারায়? 235 ধারায়। না, সেটা তো আপনি ওই যে 339, 239, 235-এ যখন আপনারা রিটেন পরীক্ষা দিয়ে আসছেন, অনেকে ভুলে গেছেন, আপনাদের পড়াইছিলাম যে এরকম একটা ঘটনা আছে, যে অপরাধ মানে তারে এত ধারাও হয়, এত ধারাও হয়, কাজ করছে একটা, তাহলে এখন তার বিরুদ্ধে কোন ধারায় চার্জ গঠন করা যাবে? বিষয়টা হলো এরকম। ধরেন সেম প্রশ্নটা শীট আনেন নাই বোধহয় কেউ, নাকি ওই শীটে আছে? ওই শীটে আছে যে তাহলে আপনার কোন ধারায় চার্জ গঠন করা যাবে আদালত, বলেন তো কোন ধারায়? 2টা ধারায় চার্জ গঠন করতে কোনো বাধা নাই, বুঝেন কিনা? এবং আপনারা যদি আদালত বলে আপনি 2 ধারায় মামলা করছেন, আদালত ধরেন 4 শুনানির সময় বললো যে 2 ধারায়, তো আপনি তো যে কোনো এক ধারায় মামলা হবে, 2 ধারায় কেন করছেন, তাহলে আপনার ডিফেন্স, আপনি আদালতে কোনটা বোঝাবেন? 235 ধারায় আছে যে 2টা ধারায় চার্জ গঠন করতে কোনো বাধা নাই। বুঝতে পারছেন? এখানে যদি দুইটা ধারায় চার্জ গঠন হয়, সাথে একই আছে, শাস্তি কি দুটোর ক্ষেত্রে একই? না, 3 3 বছর। এই ধারায় সাজা দেবে, ওই ধারায় সাজা দেবে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আবার হিসাব চলে দেবো 35 ধারায়। তো সে কি এককালী মানে একটা শেষ হওয়ার পর কাটবে নাকি একত্রে কাটবে? আচ্ছা, আচ্ছা,
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি 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 বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি কি এমসিকিউ পরীক্ষার্থী? ওই করছেন, মানে ফটোকপি ওনার কাছ থেকে নিছেন, বাট 13-14 জন এখনো পে করেন নাই। তো তানবীরে দয়া করে ওনারে ওনার টাকাগুলো দিয়ে দিন। হ্যাঁ, যাই হোক, কেউ উত্তেজিত হয়েন না, যা বললাম ওনারে দিয়ে দিয়েন আর কি। আচ্ছা যাই হোক, দেখেন 353 ধারায় বলছে সরকারি কর্মচারীকে, এটা আমরা বিস্তারিত করলাম। 354 ধারাটা ভিভিআই। 354 আন্ডারলাইন করেন। কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে, গোল দেবেন আউটরেস মডেস্টি, তাকে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে যদি তাকে আক্রমণ করা হয় অথবা তাকে অপরাধমূলক বল প্রয়োগ করা হয়, তাহলে শাস্তি 354 ধারায় কতদিন দেখেন, যে কোনো বর্ণনা 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। 55-56 আমার পড়া লাগবে না, 55-56-57 এগুলো পড়ার দরকার নাই। আপনি এই আমরা 352-53-54 আর সাথে বললাম কত, 58। তো নারীর শালীনতা নষ্ট হইলে সাজা হতে পারে 2 বছর। আর সরকারি কর্মচারীদের তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে যদি আক্রমণ করে বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে সাজা কত, 3 বছর। এই জায়গা থেকে ধারা পড়বো কোনটা কোনটা, 352, 53, 54 আর কত, 58। 58, বাকিগুলো লাগবে না। আমরা নামাজে যাব, তার আগে বিগত বছরের প্রশ্নটা একটু পড়ি, দেখেন যে অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স, অ্যাসল্ট মানে তো জানেন কি, আক্রমণ, অর মানে তো অথবা, ক্রিমিনাল ফোর্স মানে কি, অপরাধমূলক বল প্রয়োগ। টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, মানে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য যদি অ্যাসল্ট করা হয় বা ক্রিমিনাল ফোর্স করা হয়, তাহলে শাস্তি কত, 353 ধারায় সাজা কত, 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়। এটা 11 বিজিএস পরীক্ষায় এসেছিল। সো এটা আসবে আপনার, মানে গুরুত্বপূর্ণ। আর বাকিটা আমাদের আসরের নামাজের পর শুরু হবে, 10 মিনিটের বিরতি, 10 মিনিট পর ইনশাল্লাহ শুরু হবে, 10 মিনিট পরে আবার সবাই জয়েন করে। সেলফ প্র্যাকটিসের প্রশ্ন নাম্বার 4 নাম্বার প্রশ্নটা দেখেন। 4 নাম্বারে এখানে বলছে যে অপরাধমূলক বল প্রয়োগ ইংলিশ আইনে ড্যাশের সমান, কিসের সমান, ব্যাটারিয়ের সমান। তারপর 6 নাম্বার প্রশ্নটা দেখেন, গুরুত্বপূর্ণ, যে দণ্ডবিধি 349 ধারায় কয়টি উপায়ে গতিশীল করা, গতি পরিবর্তন করা বা গতিরোধ করাকে বল প্রয়োগ হিসেবে উল্লেখ করা হয়েছে, কয়টি উপায়ে, 3টি উপায়। 7 নাম্বারটা দেখেন, এ বি এর সম্মতি ছাড়াই একটি কুকুরকে বি এর প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য লেলিয়ে দেয়, অলরেডি কি লেলিয়ে দিয়েছে। এক্ষেত্রে এ বি কে ক্ষতি, ভীতি প্রদর্শন বা বিরক্তি করার ইচ্ছা থাকে, তাহলে এর অপরাধটা কি, অপরাধমূলক বল প্রয়োগ করা। আর যদি বলতো যে কুকুর লেলিয়ে দিব কিন্তু, তাহলে কি হতো বলেন, আক্রমণ বা assault। বুঝতে পারছেন? আচ্ছা, 8 নাম্বার প্রশ্নটা দেখেন, যে জেড একটি পালকিতে ভ্রমণ করছে, পালকিতে, এ দস্যুতা করার জন্য জেড এর পালকির খুঁটি ধরে এবং পালকি থামিয়ে ফেলে, গতি কি করলো, দস্যুতা মানে কি, একটা অপরাধ সংগঠনের জন্য। সো আপনি গতি রোধ করতেন নিজের দৈহিক শক্তির মাধ্যমে কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে। সো এ দণ্ডবিধির দেশ ধারায় সংজ্ঞায়িত অপরাধ করতে, কত ধারায়, 350। এগুলা থেকে সরাসরি উদাহরণ আসবে এরকম। 9 নাম্বারটা দেখেন, এ কোন নদীতে নোঙর করা একটি নৌকায় বসে আছে, বসে আছে কিসে, নৌকায়। জেড নোঙরের বাঁধন খুলে দেয় এবং ইচ্ছাকৃতভাবে স্রোতের অনুকূলে ভাসিয়ে দেয়, মানে স্রোতে ভেসে চলে যাচ্ছে। উক্ত কাজের ফলে জেড এর মনে ভীতি সৃষ্টি করে, তো এর অপরাধ কি, অপরাধমূলক বল প্রয়োগ করা, যে নৌকা ছেড়ে দিল মানে কি, গতিশীল করে দিল এবং উদ্দেশ্য হচ্ছে কি, ভয় সৃষ্টি করা।
তো এই জায়গা কি করছে? অপরাধমূলক বল প্রয়োগ। দেখেন 10 নম্বরটা দেখি। এ ইচ্ছাকৃত ভাবে কোন নারীর নেকাব বা মুখাবরণ ভেইল ভেইল খুলে দেয়, মানে হচ্ছে হিজাব ধরেন টান দিয়ে খুলে ফেলছে। এ জানতো যে উক্ত নারীর মুখ আবরণ খুলে দিলে সে বিরক্ত হবে। তো কোন নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে যদি তার সাথে কেউ অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করে, সেটা শাস্তিযোগ্য অপরাধ কত দাঁড়ায়? 354 ধারায়। শাস্তি কত? 2 বছর। তো এই জায়গায় অপরাধমূলক বল প্রয়োগ করছে 350 ধারায় সংজ্ঞায়িত অপরাধ, বাট শাস্তি হবে কত ধারায়? 354 ধারায়। 11 নম্বর প্রশ্নটা দেখেন যে অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা ড্যাশ দ্বারা আক্রমণ হতে পারে। আপনার সদিচ্ছা বা ভঙ্গি বা কাজ দ্বারা, আর একটা হচ্ছে কি প্রস্তুতি দ্বারা। এটা গুরুত্বপূর্ণ। জি। 12 নম্বর প্রশ্নটা দেখেন, এ তার মুষ্টি জেড এর দিকে এই উদ্দেশ্যে বা জেনে আন্দোলিত করে যে এ জেড এর দিকে মুষ্টি, মানে কি হাত দেখাচ্ছে মুষ্টি পাকিয়ে, যে এ জেড কে বিশ্বাস করা হয় যে এ জেড কে আঘাত করার উদ্যোগ নিছে। উদ্যোগ শব্দটা বললেন কি নিছে? উদ্যোগ। আঘাত এখনো করে নাই, মাত্র কি নিছে? উদ্যোগ। সো এর অপরাধ কি বলেন? আক্রমণ। বোঝা যাচ্ছে না? 13 দেখেন, এ হিংস্র কুকুরের মুখোশ উন্মোচন করতে শুরু করে এটা জেনে যে এই উদ্দেশ্যে যে এটা জেড কে বিশ্বাস করা হয়েছে যে সে কুকুরটি দিয়ে জেড কে আক্রমণ করার উদ্যোগ নিচ্ছে। উদ্যোগ নিতেছেন। উদ্যোগ কি এখনো করছে? মানে কাজটা কি করতে? এ দণ্ডবিধির ড্যাশ দ্বারা সংজ্ঞায়িত অপরাধ করছে। কত ধারায়? কত ধারায়? 300। যেটা আক্রমণ সে সংজ্ঞায়িত করছে কত ধারায়? 351 ধারায়। 15 নম্বরটা দেখেন, বন্ধ আসলে ওই দরজাটা আটকাই দেন, বা এই টাইপের যে কোন নারীর শালীনতা নষ্ট শীলতা হানি করার উদ্দেশ্যে টু আউটরেজ দ্য মডেস্টি অফ উইমেন, তাকে আক্রমণ ও তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি দণ্ডবিধির কত ধারায় আছে? 354 ধারায়। এই যে দেখেন, কোন নারীর শীলতা হানি করার উদ্দেশ্যে তাকে আক্রমণ বা তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি কি? 2 বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। তো আপনাদের যদি এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসে, এখান থেকে লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে দেখেন। প্রথমত প্রশ্ন আসতে পারে যে আক্রমণ এবং অপরাধমূলক বল প্রয়োগের মধ্যে পার্থক্য আসতে পারে। অথবা এটা যদি না আসে, আসতে পারে যে অমুক অমুক পালকিতে ভ্রমণ করতেছিল, দস্যুতার উদ্দেশ্যে পালকি থামিয়ে ফেলছে। তো এখানে যে পালকি যে থামালো সে কোন অপরাধ করেছে কিনা এবং তার শাস্তি কি হতে পারে। বা এই যে যতগুলো উদাহরণ আমরা পড়লাম, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। সো আপনার আগে ওই আমরা জানি যে কোনো সমস্যামূলক প্রশ্ন লেখার আমরা লিখি কয়টা ভাগে? 4টা ভাগে। প্রথম হলো ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, সিদ্ধান্ত। যারা যারা নতুন আসছেন তারা ওই যে তানভীরের কাছ থেকে ওনাকে টাকা দিয়ে ওনার কাছ থেকে যে দণ্ডবিধির লিখিত একেবারে আমাদের আছে লিখিত পরীক্ষার, যদি দরকার যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারেন, নেওয়া বাধ্যতামূলক না। আমরা চলে আসি মনুষ্য হরণ, অপহরণ বা জোরপূর্বক অপহরণ, মানে কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন একেবারে ডান সাইডে আন্ডারলাইন করেন, ধারা 359 থেকে 374। আচ্ছা, আমরা সরাসরি 359 ধারায় চলে আসি। দেখেন 359, মনুষ্য হরণ বা অপহরণ ইংরেজিতে কি বলে? কিডন্যাপিং। আন্ডারলাইন করেন। তাহলে কিডন্যাপিং সম্পর্কে বলা হয়েছে দণ্ডবিধির কত ধারায়? 359 ধারায়। দেখেন দণ্ডবিধির 359 ধারা অনুযায়ী কিডন্যাপিং বা মনুষ্যহরণ, আন্ডারলাইন করেন, 2 প্রকার। কিডন্যাপিং কয় প্রকার? 2 প্রকার। দেখেন প্রথম যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। মানে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তিকে বাংলাদেশের বাইরে নিয়ে যান, বাংলাদেশের বাইরে মানে অন্য কোনো দেশে, তাহলে সেটাকে বলে কি? কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। আর একটা বলছে দেখেন আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ, কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। মানে আপনি যে ছোট যে বাচ্চা বা যার সম্মতি দেওয়ার যোগ্যতা নেই, তারে যদি আপনি আরেক জায়গায় নিতে চান তাহলে সম্মতি লাগবে কার? অভিভাবকের। বাট অভিভাবকের সম্মতি ছাড়া আপনি তারে গোপালগঞ্জ থেকে ধরেন সুনামগঞ্জ নিয়ে গেছেন, তো এটারে বলে আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য। যদি আপনাকে বলে যে কিডন্যাপ কয় প্রকার, একটা হলো বাংলাদেশ থেকে কিডন্যাপ, আর একটা আছে আইনানুগ অভিভাবক থেকে কিডন্যাপ। এই এই কথাটা বলছে কত দাঁড়ায়? 359। 359। এবার আমরা দেখবো, দেখেন যে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ আসলে কারে বলে সেটা পড়ি আগে। দেখেন এই আন্ডারলাইন করেন 360, বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ, কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। শর্ত বা উপাদান,
দেখেন, বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ বলে গণ্য হবে যে ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সম্মতি দেওয়ার যোগ্য, গোল দিবেন, তার সম্মতি ছাড়া তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়া বলে। বারে একটা গোল দেন। এই প্রথম পয়েন্টটা পরে আমরা কি বুঝলাম? বুঝলাম যে ব্যক্তি সম্মতি দেওয়ার যোগ্য। বলেন তো আমাদের তানভীর সাহেব সম্মতি দেওয়ার যোগ্য কিনা? অবশ্যই সম্মতি দেওয়ার যোগ্য। এখন উনার সম্মতি ছাড়া ওনারে ভারতে নিয়ে গেছেন, ভালো কাজে নেন খারাপ কাজে নেন সেটা পরের কথা, বাট ওনার সম্মতি ছিল না। তাহলে আপনি কি করেছেন? বাংলাদেশ থেকে কিডন্যাপ করেছেন বলে গণ্য হবে। বুঝলেন কিনা? যদি এরকম হয় যে উনারে আপনি জোরপূর্বক, অচেতন অবস্থায় বা জোরপূর্বক তারে আপনি আজমির শরীফ নিয়ে গেছেন বাংলাদেশ থেকে, আপনার কোনো খারাপ উদ্দেশ্য না, কিন্তু তানভীর যে বাংলাদেশ থেকে নিয়ে গেছেন এটা ওনার কি সম্মতি ছাড়া, তবুও আপনি কি করেছেন বলে গণ্য হবে? কিডন্যাপিং করেছেন বলে গণ্য হবে। অর্থাৎ কিডন্যাপের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যে উদ্দেশ্য ভালো হলেও হোক, ভালো হলেও কোনো কিছু না, দেখবো যে সম্মতি ছিল কিনা। সম্মতি ছাড়া যদি নেন হবে কি? কিডন্যাপিং। কথা শেষ। আপনি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তিরে তার সম্মতি ছাড়া, যে হচ্ছে প্রাপ্তবয়স্ক, তার সম্মতি ছাড়া যদি বাংলাদেশের বাইরে নিয়ে যান তাহলে এটা হবে কি? কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। পরেরটা দেখেন, বা যে ব্যক্তি সম্মতি দেওয়ার অযোগ্য, অযোগ্য শব্দটা বললেন, সম্মতি দেওয়ার কি? অযোগ্য। যেমন আন্ডারলাইন করেন, নাবালক, অপ্রকৃতস্থ, মাইনর বা আনসাউন্ড মাইন্ড। অপ্রকৃতস্থ মানে হচ্ছে আপনার আনসাউন্ড মাইন্ড, আর মাইনর মানে হচ্ছে কি? নাবালক। তার পক্ষে আন্ডারলাইন করেন, আইনত ক্ষমতা সম্পন্ন ব্যক্তির বা লিগ্যাল গার্ডিয়ানের সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়া। এটা কি বুঝলাম? প্রথমটা বুঝছিলাম যে একজন বড় সড়ো ব্যক্তিরে নিয়ে গেছেন, যে সুস্থ স্বাভাবিক, যার বয়স বেশি, সাবালক, তো তার সম্মতি ছাড়া যদি নিয়ে যান। আর দুই নম্বরে পেলাম কি? যে হচ্ছে মাইনর, যে হচ্ছে আনসাউন্ড মাইন্ডের, যে তার সম্মতি দেওয়ার যোগ্য না, সে, তাকে যদি আপনি নিয়ে যান কোথায়? বাংলাদেশের বাইরে, তার অভিভাবকের সম্মতি ছাড়া, তবুও সেটা বাংলাদেশ থেকে কিডন্যাপ বলে গণ্য হবে। এই জায়গায় নাবালক লেখা আছে না? নাবালকের জায়গায় একটু লেখেন, একটু স্টার্টে লেখেন যে ছেলে হলে 14 বছরের কম, মেয়ে হলে 16 বছরের কম। এ জায়গায় নাবালক বলতে বোঝাচ্ছে 18 বছরের কম না। এ জায়গায় নাবালক বলতে কি? ছেলে হলে কত? 14 বছরের কম, আর মেয়ে হলে 16 বছরের কম। কেউ আছেন নাকি নাবালক এই জায়গা? আচ্ছা, তাহলে আমরা দুটা পেলাম। এক হচ্ছে সাবালক ব্যক্তিরে আপনি নিয়ে গেছেন তার সম্মতি ছাড়া, এক। দুই, নাবালক হইতে পারে, তারপরে অপ্রকৃতস্থ হইতে পারে, তারে নিয়ে গেছেন তার কার সম্মতি ছাড়া? তার অভিভাবকের সম্মতি ছাড়া। বিষয়টা অনেকটা এরকম হতে পারে, শুনেন। ধরেন একটা বাচ্চার বয়স 10 বছর, সে সম্মতি দিচ্ছে যে আমি আপনার সাথে ঘুরতে যাবো ভারত, ঘুরতেই নিয়ে গেছেন, বাট তার অভিভাবকের সম্মতি আপনি নেন নাই, তাহলে কি হবে? বাংলাদেশ থেকে কিডন্যাপ করেছে বলে গণ্য হবে। যদিও আপনার উদ্দেশ্য কি ছিল? সৎ ছিল। সৎ ছিল কিনা সেটা পরের বিষয়, আপনি কি সম্মতি নিছেন কিনা এটা হলো বিষয়। সম্মতি নিছেন? নেন নাই। ঠিক। আচ্ছা, পরেরটা দেখেন, যেটা বললাম সেটা হলো পরেরটা। এমনকি কোনো নাবালক বা অপ্রকৃতস্থ পাঁচজন পার্সনের গোল দিবেন সম্মতি নিয়েও, নাবালকের সম্মতি দেওয়ার কোনো যোগ্যতা আছে? সে সম্মতি দিলে কি আর না দিলে কি, সম্মতি নিয়েও তার আইনত অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যায় তাহলে তাকে বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে গণ্য হবে। তাহলে সহজ সরল, মানে সহজভাবে বলা যেতে পারে যে একজন ব্যক্তি তিনি যদি সাবালক হয় তাহলে তার সম্মতি ছাড়া বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন, আর তিনি যদি নাবালক উন্মাদ হয় তাহলে তার সম্মতি থাকুক বা না থাকুক, তার যদি তার বৈধ অভিভাবকের সম্মতি না নিয়ে যদি বাংলাদেশের বাইরে নিয়ে যান সেটাই হচ্ছে কি? কিডন্যাপ। এবং এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য কি? ভালো থাকতে পারে, কিন্তু আপনি তার অভিভাবকের সম্মতি নেন নাই, অথবা যদি সাবালক হয় স্বয়ং ওই ব্যক্তির সম্মতি নেন নাই, বাংলাদেশের বাইরে নিয়ে গেলে সেটা কি বলে গণ্য হবে? কিডন্যাপ করেছে বলে গণ্য হবে। বাংলাদেশ থেকে কিডন্যাপ। তাহলে প্রযোজ্য দেখেন, তাহলে আমরা যদি বলি 360 ধারা কি প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও প্রযোজ্য, অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও প্রযোজ্য না? দেখেন একটু পড়ি। 360 ধারায় বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণের অপরাধ হতে পারে কি কি? দেখেন, আন্ডারলাইন করবেন। কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হতে পারে না? প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতি ছাড়া নিয়ে গেছেন, তাহলে প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, বা কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বা অপ্রকৃতস্থ ব্যক্তি, উভয়ের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, তারপরে আমরা চলে আসি, দেখেন যে 360 ধারায়
প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলতে আন্ডারলাইন করবেন 14 বছরের বেশি বয়স্ক কোনো ছেলে এবং 16 বছরের বেশি বয়স্ক কোনো মেয়েকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে ছেলের বয়স 14 বছরের বেশি সে হলো প্রাপ্তবয়স্ক, যে মেয়ের বয়স 16 বছরের বেশি সেও কি প্রাপ্তবয়স্ক। আচ্ছা, অপ্রাপ্তবয়স্ক বলতে ছেলেদের ক্ষেত্রে আন্ডারলাইন করবে 14 বছরের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে কি 15 বছরের নিচে গণ্য হবে, কারণ 361 দ্বারা উল্লেখিত বয়স 360 দ্বারা ক্ষেত্রেও প্রযোজ্য। পরেরটা দেখেন, যেমন আন্ডারলাইন করেন 14 বছরের বেশি বয়স্ক কোনো ছেলের সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা 360 দ্বারায় বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য হবে। অন্যদিকে 14 বছরের নিচের আন্ডারলাইন করবেন কোন ছেলের অভিভাবকের সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয় সেটাও বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য। আচ্ছা, হাফিজ বলেন তো, যে 14 বছরের নিচে কোন ছেলের বয়স, ওই ছেলের সম্মতি ছিল, তারে বাংলাদেশের বাইরে নিয়ে গেছে, এটাকে কিডন্যাপ হবে কিনা? তবুও কিডন্যাপিং করে গণ্য হবে যদি তার অভিভাবকের সম্মতি না থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত 359 ধারায় পেলাম কিডন্যাপ হচ্ছে দুই প্রকার, বাংলাদেশ থেকে, আর একটা হলো আইনানুগ অভিভাবক। বাংলাদেশ থেকে যেটা সেটা আছে কত, 360 ধারা। এবার আমরা করবো 361। দেখেন, আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণ, কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। এটা আমরা একটু আন্দাজ করতে পারতেছি যে আইনানুগ অভিভাবক মানে হচ্ছে গার্ডিয়ানের সম্মতি লাগবে কখন, যদি ছেলের বয়স 14 কম, মেয়ের বয়স কত, 16 কম। দেখেন, এবং এটা আমি বাংলাদেশের বাইরে নিচ্ছি না, এটা আপনি নিচ্ছি থেকে বাংলাদেশের ভেতরে। দেখেন, আইনানুগ অভিভাবকের নিকট থেকে আইনানুগ অভিভাবকের নিকট থেকে আন্ডারলাইন করবে 14 বছরের কম বয়সের নাবালক এবং 16 বছরের কম বয়স্কা নাবালিকাকে বা কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া বা তাদেরকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ। আপনার মনে রাখতে হবে যে 14 বছরের কম ছেলে, 16 বছরের কম কি মেয়ে, এদের অভিভাবকের সম্মতি ছাড়া যদি অন্য কোথাও বাংলাদেশের এক জায়গায় নিয়ে যান তাহলে হয়ে যাবে কি আপনার আইনানুগ অভিভাবকত্ব হতে কিডন্যাপ। সলিমুল্লাহ সাবধান। দেখেন, শর্ত বা উপাদান 361 ধারায় বলতেছে যে 361 ধারায় দুই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে অপহরণের অপরাধ হতে পারে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, মেয়েদের ক্ষেত্রে 16 বছরের নিচে, ছেলেদের ক্ষেত্রে কত, 14 বছরের নিচে। আর একটা হলো অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে। এই জায়গায় অপ্রকৃতস্থ ব্যক্তির বয়স কত, যাই হোক না কেন সে অপ্রকৃতস্থ কিনা এটা হচ্ছে বিষয়, তাহলে জেনে রাখা ভালো। দেখেন, 361 ধারায় ছেলেদের ক্ষেত্রে বয়স হতে হবে 14 বছরের নিচে, আর মেয়েদের ক্ষেত্রে হবে কত, 16 বছরের। আচ্ছা, এখন তাহলে আপনাকে যদি বলি যে 360 আর 61 মধ্যে পার্থক্য কি? পার্থক্য, 360 ধারা মানে বাংলাদেশ থেকে অপহরণ যেটা, এটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও প্রযোজ্য, অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু 61 ধারা শুধুমাত্র কি অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে। কারণ 61 ধারা আইনানুগ অভিভাবক মানে কি অপ্রাপ্ত বয়স্ক বা উন্মাদ বা পাগল টাগল। আর 360 আপনি নিয়ে যাচ্ছেন বাংলাদেশের বাইরে, আর 61-তে নিয়ে যাচ্ছেন কোথায়, বাংলাদেশের ভিতরে অন্য কোথাও। সো এটা মোটামুটি পার্থক্য, এটা আর পড়লাম না। বাইরে নিলে তো 60ই চলে যাচ্ছে, 61-তে যদি আপনি বাইরে নিয়ে যান তাহলে তো 60 চলে যাচ্ছে, তাহলে তো 61 লাগে না। আচ্ছা, আর এইটুকু আর পড়লাম না, সম্মতি অভিপ্রায় এগুলো আর পড়লাম না, সরাসরি জোরপূর্বক অপহরণে চলে আসেন। জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন, 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 অপহরণ, কিডন্যাপিং মোটামুটি আপনারা যারা বারবার পড়েন অনেক এমন আছেন যে বারবার পড়েই যাচ্ছেন, বাট অ্যাকচুয়ালি পার্থক্য বুঝেন না যে কিডন্যাপিং আর অ্যাবডাকশনের মধ্যে আসলে প্রকৃত পার্থক্য কি। সহজ কথা হচ্ছে যে অ্যাবডাকশনের ক্ষেত্রে মনে রাখেন, অ্যাবডাকশন যে কোনো বয়সের হইতে পারে, এটা বয়সের কোনো তারতম্য নাই, যে ছেলের ক্ষেত্রে এত, মেয়ের ক্ষেত্রে এত, যে কোনো বয়সের। এ জায়গায় দুইটা জিনিস থাকবে, হয় জোর থাকবে না প্রলুব্ধ থাকবে। মানে আপনি কাউরে জোর করে নিয়ে গেছেন অথবা প্রলুব্ধ করে নিয়ে গেছেন, আর পরবর্তী উদ্দেশ্য অবশ্যই খারাপ থাকবে। বলে না ছেলে ধরা, ছোটকালে আমরা শুনছি ছেলে ধরা, বা আপনি কাউরে অ্যাবডাক্ট করতেছেন কি উদ্দেশ্যে, তাকে খুন করার জন্য, মুক্তিপণ আদায়ের জন্য, তাকে কোথাও বিক্রি করে দেওয়ার জন্য, তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য, ভিক্ষাবৃত্তির জন্য আপনি, তাহলে অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদা কি খারাপ। আর কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য ভালো হতে পারে, খারাপও হতে পারে, বুঝেন কিনা?
বাট অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদা কি খারাপ। এবং কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়সের একটা বিষয় আছে। 14 বছরের কম কে ছেলে, 16 বছরের কম কে মেয়ে। কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে সর্বদা কত বয়স তো নাই, যে কোনো বয়সের হতে পারে। আর এই জায়গা থাকবে কি প্রলুব্ধ বা ছলনা, আর একটা থাকবে হলো জোরপূর্বক থাকবে। এবং আপনি এই অ্যাবডাক্টটা করতেছেন কি কারণে? কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে। একটু পড়ি দেখেন। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য গোল দিবেন, জোরপূর্বক বাধ্য করে, জোরপূর্বক কি করে বাধ্য করে, বা গোল দিবেন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, সেই ব্যক্তি জোরপূর্বক অপহরণ করে বলে গণ্য হবে। জোরপূর্বক অপহরণ করে বলে গণ্য হবে। অ্যাবডাকশনের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, বয়স বিবেচ্য বিষয় নয়, এটা যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে। তানভীর, আপনারা দুইটা প্রশ্ন জিজ্ঞেস করে সবাই শুনেন, কেউ উত্তর দিবেন না, উনি উত্তর দিবে, বাট যে পারেন মনে মনে রাখেন। মনে করেন যে মিশা সওদাগর একজন ব্যক্তি, সে একজন একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছে, তার বয়স ধরেন 16 বছর, 16 বছরের নিচে, মানে ধরেন 15 বছর 5 মাস। এবং তাকে নিয়ে পালায়, মানে তাকে নিয়ে গোপালগঞ্জে বাড়ি, মেয়ের বয়স, তাকে নিয়ে ধরেন বিবাহের উদ্দেশ্যে পঞ্চগড় চলে গেছে। তো এই জায়গায় ওই মেয়েরও সম্মতি আছে এবং মিশার কোনো খারাপ উদ্দেশ্য নাই, সে জাস্ট ওই বিবাহ শাদী করতে চাই এবং খারাপ উদ্দেশ্য নাই। তাহলে মিশার এই জায়গা কিডন্যাপ করছে না অ্যাট্রাক্ট করছে বলেন? কি করতে বলেন? হ্যাঁ ওনার, আরে ওনার বলতে দেন, বলেন কি করতে, কি করতে বলেন। পীযুষ বলেন দি ভাই, উদাহরণ শুনছেন? মিশা 15 সাড়ে 15 বছরের একটা মেয়েরে ধরেন বিয়ের উদ্দেশ্যে নিয়ে গেছে, তার উদ্দেশ্য খারাপ না। কিডন্যাপ করছে, অ্যাটাক করছে, নাকি কোনো অপরাধী করে নাই? কথা বলেন না। কিডন্যাপ করছে, অ্যাটাক করছে, না কোনো অপরাধী করে নাই? কোনটা করছে? কেন কিডন্যাপ করলো ব্যাখ্যা দেন। 16 বছরের নিচে আর কোনো ব্যাখ্যা আছে? আর অ্যাবডাক্টটা তো 16 বছরের নিচে হতে পারে, পারে না? কারণ অ্যাবডাকশন তো যে কোনো বয়সের হতে পারে। আসল জায়গা কি শুনেন, হ্যাঁ 16 বছরের নিচে ওই মেয়ের সম্মতি যতই থাক, তার আইনানুগ অভিভাবকের সম্মতি ছিল না। সো এটা হচ্ছে আপনার কিডন্যাপ, এবং মিশার পরবর্তী উদ্দেশ্য কিন্তু খারাপ না। আর যদি এমন হয় যে মেয়েরে পটায় নিয়ে গেছে, তারা বিক্রি করে দিবে, তারে কি বিক্রি করে দিবে। ধরেন তানভীর এটা বলেন যে মেয়ের বয়স ধরেন 18 বছরের বেশি, এবং সে ইচ্ছা করে মিশা প্রেম ভালোবাসা প্রলোভন করে নিয়ে গেছে, কিন্তু পরবর্তীতে বিক্রি করে দিচ্ছে। তাহলে এই জায়গা কি করছে? এখানে বয়স বিবেচ্য বিষয় না, 16 হইতে পারে, 14 হইতে পারে, 15 হইতে পারে, পরবর্তী উদ্দেশ্য যদি সবসময় খারাপ থাকে, সেটা হচ্ছে কি অ্যাবডাকশন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে অপহরণ আর জোরপূর্বক অপহরণ, এখন আমাদের বাংলা বইতে অনেক ক্ষেত্রে এরকম বলে, একটা বলে অপহরণ আর একটা বলে অপবাহন। আবার অনেক বইতে দেখবেন একটা আছে অপহরণ আর একটা বলছে জোরপূর্বক অপহরণ। কিন্তু ইংলিশ কিডন্যাপিং আর অ্যাবডাকশন, নর্মালি আপনি মনে রাখবেন অপহরণ মানে হচ্ছে কি কিডন্যাপ, আর জোরপূর্বক অপহরণ বলেন আর অপবাহন বলেন, এটা হচ্ছে কি। আবার কিডন্যাপটা অনেক সময় বলে মনুষ্যহরণ, কি বলে মনুষ্যহরণ, আবার বলে জোরপূর্বক মনুষ্যহরণ, তাইলে ওটা হচ্ছে কি অ্যাবডাকশন। আচ্ছা, কি হ্যাঁ, তো লিটনে আইসা যদি ওইভাবে লিখে দিয়ে আসেন, তাহলে আর আমার দোষ দিয়ে লাভ কি বলেন? দেখেন, এই আপনারা বুঝছেন কিডন্যাপ কোনটা আর অ্যাবডাক্ট কোনটা? জি। তাহলে দেখেন, অপহরণ আর জোরপূর্বক অপহরণের পার্থক্য আমরা একটু পড়ি, দেখেন উপায় মিনস। জোরপূর্বক অপহরণ অ্যাবডাকশন বা অপহরণের মধ্যে পার্থক্য হলো, কিডন্যাপিং এর ক্ষেত্রে আন্ডারলাইন করেন কি উপায় অপরাধটি করা হয়েছে তা অপ্রাসঙ্গিক। আন্ডারলাইন করবেন এটা, কি উপায় অপরাধটি করা হয়েছে তা যে উপায় অপহরণ বা কিডন্যাপিং করা হয়েছে তা আন্ডারলাইন করেন নিরপরাধ হতে পারে। ওই যে কথা বললাম, কিডন্যাপিং এর উদ্দেশ্য কি নিরপরাধ হতে পারে। কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন কি উপায় অপরাধ করা হয়েছে তা প্রাসঙ্গিক। এই অ্যাবডাকশনের ক্ষেত্রে অবশ্যই গোল দিবেন জোরপূর্বক বাধ্য করা, কি পান না? জোরপূর্বক বাধ্য করা বা কোনো প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করা থাকতে হবে, কিন্তু এমন বল প্রয়োগ কিডন্যাপিং এর ক্ষেত্রে প্রয়োজন না। বয়স দেখেন, আমরা জানি বয়স কিডন্যাপিং এর ক্ষেত্রে ছেলের বয়স কত? 14 কম, মেয়ের বয়স 16 কম। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে
যে কোনো যে কোনো বয়সের হতে পারে। এটা আর করলাম না। অভিপ্রায়, কিডন্যাপিং এর ক্ষেত্রে অভিপ্রায় অপ্রাসঙ্গিক, বা অ্যাবডাকশনের ক্ষেত্রে অভিপ্রায় কি, অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী অভিপ্রায় সর্বদা কি, খারাপ। বাট কিডন্যাপের ক্ষেত্রে অভিপ্রায় ভালোও থাকতে পারে। সম্মতি দেখেন, কিডন্যাপে সম্মতি থাকতেও পারে নাও থাকতে পারে। সম্মতি দিছে ধরেন অপ্রাপ্তবয়স্ক, আর প্রাপ্তবয়স্ক হলে সম্মতি ছাড়া। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে সর্বদাই কি, মানে জোরপূর্বক নিয়ে গেছে বা প্রলুব্ধ করে নিয়ে গেছে। সম্মতি নিছে বাট প্রলুব্ধ করে, আপনারে প্রলুব্ধ করে, এই হচ্ছে কথা। তো আমরা উদাহরণটা একটু দেখি, দেখেন উদাহরণ দেখলে বুঝবেন যে ক্ষয়ের 13 বছরের বয়সের ছেলেকে ক্ষয়ের সম্মতি ছাড়া নিয়ে যায়, মানে তার ক্ষয়ের একটা ছেলে আছে যার বয়স 13 বছর, সম্মতি ছাড়া নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে 361 দ্বারাই আইনানুগ অভিভাবক থেকে অপহরণ করেছে বলে গণ্য হবে নাকি। আর ক্ষয়ের সন্তানকে বাংলাদেশের বাইরে নিয়ে যেত, তাহলে 360 দ্বারাই বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে কি গণ্য হবে। উভয় ক্ষেত্রে এর অভিপ্রায় বিবেচ্য না, বরং সম্মতি ছিল কিনা তা বিবেচ্য। কিন্তু যদি ক্ষয়ের সন্তানকে, আন্ডারলাইন করবেন, বল প্রয়োগ করে জোরপূর্বক নিয়ে যেত, তাহলে তা জোরপূর্বক অপহরণ করেছে বলে গণ্য হতো, যদি না সম্মতিটা স্বেচ্ছামূলক হয়। তো আমার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে কিডন্যাপিং এর ক্ষেত্রে আপনার নিরপরাধ ও হতে পারে, মানে কি কারণে নিয়ে গেছেন, ভালো কারণও থাকতে পারে। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে সর্বদা কি, খারাপ উদ্দেশ্য। কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়স, ছেলে হইলে 14 কম, মেয়ে হইলে 16 কম। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়স নেই। কিডন্যাপিং অ্যাবডাকশন কে বুঝেন নাই বলেন? আমরা তাহলে কিডন্যাপিং দুই প্রকার, 359 দ্বারা বললো যে বাংলাদেশ থেকে আর আইনানুগ অভিভাবকত্ব থেকে। বাংলাদেশ থেকে কিডন্যাপ বললো 360, আর আইনানুগ অভিভাবকত্ব থেকে কত, 361। আর অ্যাবডাকশনের সংজ্ঞা দিল কত, 362। চারটে দ্বারা বললাম। এবার আমরা চলে এসেছি শাস্তিতে। 363 দ্বারাই দেখেন, আরে কি দেখতে আচ্ছা দেখেন, আপনাদের সবার ট্যাব থাকলে আর লাইট লাগতো না, অন্ধকারে করতে পারতেন। দেখেন, মনুষ্য অবশ্য মোবাইলে দেখতে পারেন, পিডিএফ নেই। মনুষ্য হরণের শাস্তি, পানিশমেন্ট ফর কিডন্যাপিং, যে কোনো বর্ণনার কারাদণ্ড, আন্ডারলাইন করবেন, 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। সো কিডন্যাপিং এর শাস্তি বলছে কত দ্বারাই, 363 দ্বারাই, কতদিন, 7 বছর পর্যন্ত হতে পারে। এখন তানভীর বলেন যে এই 7 বছর কি বাংলাদেশের বাইরে নিয়ে গেলে না বাংলাদেশের ভিতরে নিলে? দুটেই। জি। কারণ এই জায়গা তো আর আলাদা করে নাই যে বাংলাদেশ থেকে কিডন্যাপ করলে এতদিন আর আইনানুগ অভিভাবক থেকে করলে এতদিন। 364 দেখেন, গোল দিবেন খুন করার উদ্দেশ্যে, খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণ। কাউরে যদি খুন করার উদ্দেশ্যে অপহরণ করে বা জোরপূর্বক অপহরণ করে, তাহলে সেই ক্ষেত্রে ধারা, মানে সাজা কত দ্বারায়, 364 দ্বারায় সাজা দেখেন, আন্ডারলাইন করেন, যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস। এটা সশ্রম শব্দটা বলতেন, এটা কিন্তু যে কোনো বর্ণনার বলে নাই, বলছে কি সশ্রম। যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তো এখানে আপনারা সবাই একটা, গতদিন আমি বলছি যে আমাদের দণ্ডবিধিতে ধারার কিন্তু একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন মানে যে জায়গায় যাবজ্জীবনের সাথে যদি বলে কারাদণ্ড, দেখবেন যে অধিকাংশ জায়গায় আছে 10 বছর। বুঝলেন কিনা? যাবজ্জীবনের সাথে যদি কোথাও কারাদণ্ড থাকে, অধিকাংশ জায়গায় কত, 10 বছর। এক জায়গায় আছে 3 বছর, বলতে পারবেন কেউ? আমরা যা পড়ে এসেছি এর মধ্যে যাবজ্জীবন আছে, বা এক জায়গায় স্বল্প মেয়াদী 3 বছর, মনে আছে কিনা কেউ বলতে পারবেন? রাষ্ট্রদ্রোহিতা 124 ক, এই জায়গায় বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড বা স্বল্প মেয়াদী কারাদণ্ড। এখন রুবেল তাকাচ্ছে আলম ভাইয়ের দিকে যে ইনি পারলো কিভাবে। এই পারতে হলে 10 বছর ঘুরতে হবে। যাই হোক দেখেন, তাহলে ভাই 364-তে যে কাজটা আপনি করতেছেন, সেম সেম কাজটাই যদি 364-র পথে দেখেন, যদি 10 বছরের নিচের কোনো ব্যক্তির সাথে করেন, এই যে দেখেন বল দিবেন 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, বল দিবেন গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্য অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে, আপনি যদি
কোন শিশু, ডেফিনেটলি সে তো শিশুই, 10 বছরের নিচের কোনো ব্যক্তিরে যদি আপনি খুনের উদ্দেশ্যে বা গুরুতর আঘাতের উদ্দেশ্যে যদি অপহরণ করেন বা জোরপূর্বক অপহরণ করেন তাহলে সাজা কিন্তু বেশি। এই যে দেখেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস, এই যে একটা এক্সেপশন, দ্বারা এক্সেপশনাল দেখেন, সশ্রম কারাবাস যা কত 14 বছর পর্যন্ত হতে পারে বা 7 বছরের নিচে হবে না। দণ্ডবিধির খুব কম ধারাই আছে যে জায়গায় সর্বোচ্চ আর সর্বনিম্ন সাজা উল্লেখ করে দিতে, এই ধারাটাই সর্বোচ্চ সাজা হতে পারে কত, মৃত্যুদণ্ড, সর্বনিম্ন কত, 7 বছর। যদি আপনার মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাবাস হবে অথবা সশ্রম কারাবাস সর্বোচ্চ কত 14 বছর, তবে 7 বছরের নিচে হবে না। তাহলে এই জায়গা সর্বনিম্ন সাজা কত, 7 বছর। তাহলে আপনারা আপনাদের যাদের মানে প্রথম প্রথম যারা পড়তে যাবেন তাদের মনে হবে যে এত ধারা আমরা কেমনে মনে রাখবো। তো মনে রাখার কোনো আপনি কোনো নিয়েন না, টেনশন নিয়ে না, জাস্ট এইভাবে চিন্তা করেন, রেগুলার যা যা পড়ি এগুলো পড়েন, রিডিং করবেন, মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি এইভাবে চিন্তা করেন যে 363-তে বললাম কিডন্যাপের সাজা 7 বছর, 64-তে বললো খুন করার উদ্দেশ্যে যদি কিডন্যাপ বা অ্যাবডাক্ট করে যাবজ্জীবন বা 10 বছর সশ্রম। 64-র কতে 64 সে একটু বেশি, তার মানে 10 বছরের নিচের কোনো ব্যক্তির খুন গুরুতর আঘাতের উদ্দেশ্যে যদি কিডন্যাপ বা অ্যাট্যাক করে তাহলে আগের যে সাজা সেটার সাথে যোগ হবে কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস বা কারাবাস যা 14 বছর, সর্বনিম্ন কত, 7 বছর। এই যে এবং ওই যে সাথে অর্থদণ্ড যোগ করে নেন, অর্থদণ্ড হবে 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 অবশ্যই হবে। হ্যাঁ অর্থদণ্ড হবে না মানে ওনার জায়গা নাই হয়তো বা লেখে নাই, বুঝতে পারছেন? অর্থদণ্ড আছে, দণ্ডবিধির এমন কোন শাস্তির ধারা নাই যে জায়গা অর্থদণ্ড নাই। 65 পড়া লাগবে না, 66টা পড়বো দেখেন। 366, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ, যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে বাধ্য করতে অপহরণ বা জোরপূর্বক অনুসরণ করে। কোন নারী বলতে এটা প্রাপ্তবয়স্ক বোঝাচ্ছে বা অপ্রাপ্তবয়স্ক ধরতে পারেন। তো অপ্রাপ্তবয়স্ক হইলে তা যাই হোক না কেন, যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ, যৌন সহবাস বা অবৈধ সম্পর্কের উদ্দেশ্যে কিডন্যাপ বা অ্যাবডাক্ট করে তাহলে ধারা কত, 366। তো এই কারণে আপনাদের যারা ওই যে মনে করেন যে ওই যে নিয়ে মানে বিবাহ যারা করে মানে পলায়ন করে তাদের বিরুদ্ধে মামলা যদি করে অভিভাবকরা 300, যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে 366। বুঝতে পারছেন? অপ্রাপ্তবয়স্ক হলেও 366 করা যায় এবং এই ক্ষেত্রে সাজা কত, যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত। বাট এই জায়গায় বলছে কি ইচ্ছার বিরুদ্ধে, মানে তারে প্রমাণ করতে চাই যে সে এটা অ্যাকচুয়ালি ওই নিয়ে গেছে, মিশা সওদাগর নিয়ে গেছে তার কি ইচ্ছার বিরুদ্ধে। তাহলে এই ক্ষেত্রে সাজা কত, 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 366-র ক দেখেন, 366-র ক, অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন 18 বছরের নিচের বালিকা সংগ্রহ করা, ইংলিশটা আন্ডারলাইন করেন, প্রকিউরেশন অফ মাইনর গার্ল। অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে 18 বছরের কম বয়স্ক বালিকাকে যদি কেউ সংগ্রহ করে তাহলে সাজা চলে আসবে কত, 10 বছর। ওই 66-র সাজাও 10, 66-র 366-র ক সাজাও কত, 10। আচ্ছা 66-র খটা দেখেন, অবৈধ সহবাসে বাধ্য করার করতে আন্ডার বলতেন বিদেশ থেকে 21 বছরের নিচের বালিকা আমদানি। বিদেশ থেকে কত বছরের নিচের, সাদা দেখেন একই 10 বছর। তাহলে 66, 66 ক, 66 খ সাদা কি একই সেম। পরে 372টাও গুরুত্বপূর্ণ দেখেন, 372 যে বেশ্যাবৃত্তির জন্য 18 বছরের নিচের নাবালক বিক্রয় করা। তো যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত, 10 বছর পর্যন্ত হতে পারে, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে। ওই নাবালক নাবালিকা লিখে নেন। আচ্ছা যে কোনো বর্ণনা কারাদণ্ড যা কত, 10 বছর। এখানে আর একটা ধারা একটু আসবে ভাই, 374 ধারা। 374-এ কি আছে তানভীর বলেন।
বেআইনি ভাবে জবরদস্তি শ্রমে বাধ্য করা, এটা লেখেন। বেআইনি ভাবে জবরদস্তি শ্রমে বাধ্য করা, জবরদস্তি শ্রমে, শ্রম শ্রম। সবাই লেখেন 374 ধারায়, ওই 72-এর পরে লেখ দিয়ে লেখেন বেআইনি ভাবে জবরদস্তি শ্রমে বাধ্য করা, আনলফুল কম্পালসারি লেবার। আনলফুল তো বানান তো পারেন, UNLAWFUL, আনলফুল। কম্পালসারি COMPULSORY, কম্পালসারি লেবার LABOUR। সাজা কত বলেন? 1 বছর পর্যন্ত, যে কোনো বর্ণনার 1 বছর বা অর্থদণ্ড বা উভয়। তাহলে সাজা লিখবেন 1 বছর বা অর্থদণ্ড বা উভয়। তো আপনাকে যদি বলে ভাই যে এইভাবে চিন্তা করেন যে আপনি রাজমিস্ত্রি কাজ করতেছে আপনার বিল্ডিং এ, আপনি তারে টাকা পয়সা দেন না, আবার তারে দিয়ে জোরপূর্বক কি শ্রম দিতে বাধ্য করাচ্ছেন, তারে দিয়ে কাজ করাচ্ছেন, তাহলে আপনি দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবেন? 374 ধারায়। বেআইনি ভাবে যদি জবরদস্তি শ্রমে কাউকে বাধ্য করে, তাহলে সেই ব্যক্তি দণ্ডিত হবে 374 ধারায়। শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। যে তাহলে আমরা দেখেন, আমি একটু কিডন্যাপিং এর অ্যাবডাকশনের সাজা আপনাদের মনে করাই দিই। কিডন্যাপিং এর সংজ্ঞা দিল 359। কিডন্যাপিং 2 প্রকার, বাংলাদেশ থেকে কিডন্যাপ 360, আইনানুগ অভিভাবক থেকে 361। অ্যাবডাকশনের সংজ্ঞা দিল 362। কিডন্যাপ আর অ্যাবডাকশনের মেইন পার্থক্য হলো যে অ্যাবডাক্টের ক্ষেত্রে আপনার পরবর্তীতে একটা অপরাধ করার উদ্দেশ্য থাকে, মানে অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদা খারাপ, আর কিডন্যাপিং এর ক্ষেত্রে ভালো হতেও পারে। কিডন্যাপিং এর শাস্তি বললো 363 ধারায় 7 বছর। 364 ধারায় বললো খুন করার উদ্দেশ্যে কিডন্যাপ বা অ্যাবডাক্ট করলে শাস্তি যাবজ্জীবন বা সশ্রম 10 বছর। 364 কতে বললো 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন বা গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে যদি কিডন্যাপ বা অ্যাবডাক্ট করে, সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড যা 14 বছর, তবে 7 বছরের নিচে হবে না। 65 আমরা পড়ি নাই। 66-তে বললো যে কোনো নারীকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বা যৌন সহবাসে বাধ্য করার উদ্দেশ্যে যদি আপনি কিডন্যাপ বা অ্যাবডাক্ট করেন, সাজা কত? 10 বছর। 366 কতে বলছে প্রকিউরেশন অফ মাইনর গার্ল, 18 বছরের কম বয়স্ক বালিকাকে যদি সংগ্রহ করে, সাজা কত? 10 বছর। 366 কতে বলছে বিদেশ থেকে যদি কি করে বালিকা আমদানি করে 21 বছরের নিচে, সাজা কত? 10 বছর। এছাড়া বললাম 372, সেটা হলো বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি কি করে 18 বছরের নিচের নাবালিকাকে বিক্রয় করে, নাবালক বা নাবালিকাকে, তাহলে সাজা কত? 10 বছর। এছাড়া আমরা এখান থেকে আরেকটা ধারা পড়েছি, সেটা হলো 374 আনলফুল কম্পালসারি লেবার। এটা কত? আহ, যে কোনো বর্ণনার 1 বছর বা অর্থদণ্ড। আপনাদের পড়তে ইচ্ছা না করলে যা ভিডিও দেখবেন, দেখবেন যে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, বুঝতে পারছেন? আসেন আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। আমাদের তো রেগুলার রাত 10টার সময় অনলাইনে ক্লাস হয়। তো ওই ক্লাসটা আমি আপলোড দিই আমাদের খানলো একাডেমির ফেসবুক পেজে, আর আপনাদের এই ক্লাস আপলোড হয় হচ্ছে আমাদের ইউটিউবে। তো ফেসবুক আলাদা করে কি, এই যে যে মাঝে মাঝে আগের দিন এই আমার নিন্দনীয় নরহত্যা খুন পড়াইছে, ওই জায়গায় অনেক হত্যার কথা আসছে, খুনের কথা আসছে, ধর্ষণের কথা আসছে, ওরা ওই শব্দটা মিউট করে দেয়। মানে যাবতীয় কত আকাম কুকাম সব ভিডিও দেখছে, সেগুলা কিছু হয় না, আর এই পড়ার জিনিসে ওর রাখছে আর কি, ওই শব্দ দেখা গেলো অনেক জায়গায় মিউট করে। ইউটিউবে আবার এটা করে না, ফেসবুকে অনেক সময় মিউট করে দেয়। দেখেন আমরা একটু জেনে রাখা ভালো, এটা যদি একটু দেখি, জেনে রাখা ভালো যেটা, সেটা হচ্ছে যে একেবারে সবশেষের সেকেন্ড লাস্ট যেটা 366 ক ধারায়, অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে 18 বছরের নিচের বালিকা সংগ্রহ করা বা প্রকিউরেশন অফ মাইনর গার্ল শাস্তিযোগ্য। সাজা কত? 10 বছর। সাজা 10। আচ্ছা আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দণ্ডবিধি অনুসারে মনুষ্যহরণ বা পাচার, অনেক সময় আপনারা মনুষ্যহরণ বললো না, যে আবার কি বলছে, পাচার বলছে। কত প্রকার? 2 প্রকার। আচ্ছা 2 নাম্বার প্রশ্ন দেখেন যে আইনানুগ অভিভাবকের নিকট থেকে, আন্ডারলাইন করেন, নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ
অভিভাবকত্ব থেকে অনুসরণ হবে, মানে কত বছর বয়সে? 14-16। 14-16 নিচের যদি বলে তাহলে বালক 14, বালিকা কত? 16। এখন 14-16 নাকি 16-14 এটা ভালোভাবে দেখে নিয়েন যে আগে কি নাবালিকা আছে নাকি আগে নাবালক আছে, বুঝতে পারছেন? যদি নাবালক বা নাবালক নাবালিকা থাকে তাহলে 14-16, আর যদি বলে নাবালিকা নাবালক তাহলে কত? 16-14। ঠিক। তারপরে দেখেন 3 নাম্বারটা দেখেন যে 15 বছরের একটি ছেলের সম্মতিতে, ছেলের কিন্তু সম্মতি আছে, তার পড়াশোনার জন্য তাকে বিদেশে নিয়ে যায়। দণ্ড অনুসারে কোন অপরাধ করছে বলেন? কোন অপরাধ করে নাই, কে টানবে? 15 বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে বিদেশে নিয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি ওই যে আপনার যেহেতু আমাদের 14 বছরের বেশি, 15 বছর বয়স, তো এখানে যেহেতু তার সম্মতি ছিল, আপনি কিন্তু এই জায়গায় কিডন্যাপিং ফেলা যায় না। আর অ্যাবডাক্টে ফেলতে হইলে তো পরের উদ্দেশ্য কি থাকতে হবে? বাট এই জায়গায় আপনার অ্যাকচুয়ালি উত্তর চাইছিল অপহরণ, বুঝতে পারছেন? প্রশ্ন ভুল আছে, জি। টেকনিক্যালি এটা কোনো অপরাধ হয় না। আমরা সেলফ প্র্যাকটিসের 6 নাম্বার প্রশ্নটা দেখেন। ক খ নামক একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তার সম্মতি ছাড়া ভারতে নিয়ে যায়। সম্মতি ছাড়া কয়ের অপরাধ কি? অপহরণ অথবা বাংলাদেশ থেকে অপহরণ, উভয়। উনিশ নাম্বার প্রশ্নটা দেখেন, 19 নাম্বার বাদ বাকি পড়ে নিয়েন, কোনো প্রশ্ন যদি না বুঝেন আমাকে পরবর্তী ক্লাসে এসে নক করেন। ক খকে খুন করার উদ্দেশ্যে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়, খুন করার উদ্দেশ্যে, পরবর্তী উদ্দেশ্য কি? খারাপ। ক দণ্ডবিধি ড্যাশ ধারায় অপরাধ করেছে? 364 না? খুন করার উদ্দেশ্যে। আর কয়ের বয়স খকে খুন করার উদ্দেশ্যে খয়ের বয়স যদি 10 বছরের কম হতো তাহলে কত? 364 ক। 364 ক। যেহেতু 10 বছরের কম কিছু বলে নাই, তার মানে ধরে নিতে হবে 10 বছরের বেশি, সেক্ষেত্রে 364। তারপরে দেখেন 21 নম্বর প্রশ্নটা, খুন করা বা গুরুতর জখমের দণ্ড 1.5 বছরের নিচের বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা জোরপূর্বক অপহরণ করা হলে অপহরণকারী মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 14 বছর বা 7 বছরের নিচে হবে না। কত বছর বয়সের? 10 বছরের। 10 বছরের নিচের কোনো ব্যক্তিরে না। 364 কয়ের প্রশ্ন আর কি। সবশেষে যেটা দেখেন 24 নম্বর প্রশ্নটা, যে দণ্ডবিধি 364 ক ধারায় 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন বা গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে সর্বনিম্ন শাস্তি বলছে, সর্বনিম্ন শব্দটা গোল্ডেন, সর্বনিম্ন সশ্রম, কিন্তু কত বছর? 7 বছর। আর যদি বলতো সর্বোচ্চ তাহলে কত? মৃত্যুদণ্ড। তো বিরতির পরে আমরা শুরু করতে যাচ্ছি দণ্ডবিধির অধীন 375 এবং 76 ধারা, যেখানে আলোচনা করা হয়েছে ধর্ষণ এবং ধর্ষণের শাস্তি। তো একটু পড়ি দেখেন যে দণ্ডবিধির 375 ধারায় আন্ডারলাইন করবেন ধর্ষণের সংজ্ঞা, এবং 376 ধারায় ধর্ষণের শাস্তি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যে রেপ বা ধর্ষণ, এটা সংজ্ঞা দেওয়া হয়েছে 375 ধারায়, আর শাস্তি আলোচনা করছে 376 ধারায়। আমরা চলে আসি ধর্ষণের উপাদানের ক্ষেত্রে। 375 ধারা পড়বো সংজ্ঞা। ধারা 375 ধর্ষণের উপাদান। দণ্ডবিধির 375 ধারায় গোল দিবেন ধর্ষণের 5টি উপাদানের উল্লেখ আছে। পরীক্ষায় আসবে যে 375 ধারায় ধর্ষণের উপাদান আছে কয়টা? 5টা। কোন পুরুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত প্রেক্ষাপটে কোন নারীর সাথে যৌন সহবাস করে। অর্থাৎ 5টা উপায়ে কোন পুরুষ যদি কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা ধর্ষণ বলে গণ্য হবে। সবার এক সর্বপ্রথম যেটা দেখেন, তার ইচ্ছার বিরুদ্ধে, এগেনস্ট আর উইল, তার ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ একজন নারীর সম্মতি নাই, তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে যদি যৌন সহবাস করা হয় সেটা ধর্ষণ বলে গণ্য হবে। 2 নম্বরে দেখেন সম্মতি ছাড়া, আন্ডারলাইন করবেন উইদাউট হার কনসেন্ট, উইদাউট হার কনসেন্ট। এখন আপনার কাছে আপাত দৃষ্টিতে ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতি ছাড়া দুইটা এক লাগলেও প্রকৃতপক্ষে এক না। ইচ্ছার বিরুদ্ধে ধরেন তার জ্ঞান ছিল, মানে সে সুস্থ স্বাভাবিক, তার সাথে জোর করে সম্পর্ক করছে, এটা হলো ইচ্ছার বিরুদ্ধে। আর সম্মতি ছাড়া হতে পারে ধরেন সে অজ্ঞান ছিল, ঘুম ছিল, তাকে মাতাল করছে, তাকে চেতনানাশক দিয়ে তার সেন্সে নাই, এই সময়ে যদি তার সাথে সম্পর্ক করা হয় তাহলে সেটাও ধর্ষণ বলে গণ্য হবে। তারপরটা দেখেন
তার সম্মতিতে, তার সম্মতি ছিল, কিন্তু আন্ডারলাইন গোল দিবেন, মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা বলে। এখন এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় আঘাত দিছে না গুরুতর আঘাত, কোনটা? কিসের ভয়? মৃত্যু বা আঘাত। গুরুতর আঘাত না, কিন্তু শুধু আঘাতের ভয় দেখায়ও যদি দর্শন করা হয়, তার সম্মতির বিরুদ্ধে মানে সম্পর্ক করা হয়, সেটাও দর্শন বলে গণ্য হবে। তাহলে আমরা 3 নাম্বার উপাদানে পেলাম তার সম্মতি ছিল, বাট সম্মতিটা আদায় করা হয়েছে ভয় দেখাইয়া। কিসের ভয়? মৃত্যুর ভয় অথবা কিসের ভয়? আঘাতের ভয়। 4 নাম্বার দেখেন, তার সম্মতিতে আন্ডারলাইন করবেন, যখন মহিলা মনে করো যে পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে যে সে উক্ত মহিলার স্বামী নয়। মহিলা মহিলা সম্মতি ছিল, বাট মহিলা মনে করতেছে যে পুরুষ লোক হচ্ছে তার স্বামী, কিন্তু পুরুষ লোকটা জানে যে অ্যাকচুয়ালি সে তার স্বামী না। যদি এরকম হয়, অনেক সময় এরকম হতে পারে, দেখেন যে উদাহরণ দিচ্ছি জাস্ট, যে আপনারা আগেরকার যুগে আপনারা যারা হঠাৎ বৃষ্টি সিনেমা দেখছেন কিনা, বা ওরকম আছে যে আপনার চিঠিতে চিঠিতে ভালোবাসার সম্পর্ক, পরবর্তীতে মনে করেন যে যার সাথে চিঠিতে আদান প্রদান হয়েছে তার সাথে না এসে যদি ওই লোকটা সে যে আর একজন আসে এবং ওনাদের সাথে যদি সম্পর্ক স্থাপন হয়, মেয়েটা ভাবতেছে যে এই সে, কিন্তু পুরুষ তো জানে যে সে না, তবুও এটা কি হিসেবে গণ্য হবে বলেন? ধর্ষণ হিসেবে গণ্য হবে। আচ্ছা, তারপরে দেখেন 5 নাম্বার, তার সম্মতি সহ, বললেন সম্মতি সহ। একটু আসে জি জি জি, আলহামদুলিল্লাহ। আমি তো ক্লাস থেকে আর 20 মিনিট পরে আসেন, রাতে চলে আসেন, 20 মিনিট, 20 মিনিট পর আমার শেষ হয়ে যাবে। না 10 যদি আসতে চান আর কি, না আসলে তো সমস্যা নাই আর। আচ্ছা, হ্যাঁ পরীক্ষা আজকেও আছে, জি। দেখেন, তাহলে আমরা আজকে পরীক্ষা আছে, আগামীকালও 40 মার্কের পরীক্ষা, আজকেও 40 মার্কের। দেখেন প্রথম যেটা পড়লাম সেটা পঞ্চম কারণটা তার সম্মতি সহ, এটা একটু দেখেন, তার সম্মতি সহ বা ছাড়া, যে ক্ষেত্রে সে 14 বছরের কম বয়স্ক হয়। তার বয়স কত? মানে ধরেন 14 বছরের একজন, 14 বছরের কম বয়স্ক একজন বালিকা, তার যদি সম্মতি থাকেও, তবুও সেটা কি বলে গণ্য হবে? ধর্ষণ বলে গণ্য হবে। তাহলে ধর্ষণের উপাদান আমরা পেলাম কয়টা? 5টা। ইস্তার বিরুদ্ধে, সম্মতির বিরুদ্ধে, সম্মতি আদায় করতে ভয় দেখে, কিসের ভয়? মৃত্যুর ভয়, আঘাতের ভয়। আর যে ক্ষেত্রে পুরুষ লোকটা জানে যে সে তার স্বামী না, বাট মহিলা মনে করতেছে সে তার স্বামী। আর 5 নাম্বারে বলছে যে সম্মতি সহ বা ছাড়া, যখন স্ত্রী লোকটার বয়স কত? 14 বছরের নিচে। কিন্তু আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 9 ধারায় বলা হয়েছে, এই 14-র জায়গায় এখন বলা হয়েছে 16 বছরের নিচে। 16 বছরের কোন নিচের মেয়ের সাথে বা মানে বালিকার সাথে বা নাবালিকার সাথে আপনার যদি সম্পর্ক থাকে, সম্পর্ক করেন, তার যতই সম্মতি থাকুক না কেন, সেটা কি হিসেবে গণ্য হবে? 16 বছর। তাইলে আপনি একটা জিনিস কল্পনা করেন, যদি পরীক্ষা এরকম আসে যে 15 বছরের বালিকার সম্মতি সহ সম্পর্ক স্থাপন করলে দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণ হবে? দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণ হবে না, কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কি ধর্ষণ হবে? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাইলে হবে কোনটা? ধর্ষণ হবে কি হবে না? অ্যাকচুয়ালি ধর্ষণ হবে, কারণ নারী শিশু নির্যাতন দমনের একটা বিশেষ আইন। কি আইন? বিশেষ আইন। এখন আর এই ধর্ষণের মামলা এই দণ্ডবিধির আইনের অধীন হয় না। বাট হোক বা না হোক, আমাদের যেহেতু বার কাউন্সিলের সিলেবাস, এটা আমাদের এই সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বুঝতে পারছেন? জি। এখন আমরা যদি দেখি বিধিবদ্ধ ধর্ষণ বা স্ট্যাটিউটরি রেপ, এটা একটু দেখেন যে 375 ধারার 5ম দফায় বিধিবদ্ধ ধর্ষণ বা স্ট্যাটিউটরি রেপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে ক্ষেত্রে 14 বছরের কম বয়স্ক কোনো নারীর সাথে সম্মতি সহ বা ব্যতীত সহবাস করা হয়, সেই ক্ষেত্রে উক্ত যৌন সহবাস স্বয়ং একটি কি ধর্ষণ। কারণ এই ক্ষেত্রে সম্মতি ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয় না। যদিও দণ্ডবিধি 375 ধারায় ধর্ষণের ক্ষেত্রে সম্মতির বয়স 14 বছর উল্লেখ করা হয়েছে, কিন্তু এই জায়গায় আন্ডারলাইন করেন, কিন্তু দেখেন সম্মতির বয়স নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-1 ধারা অনুসারে সংশোধন করে 16 বছর করা হয়েছে। অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-1 ধারায় বিধান করা হয়েছে, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে, আন্ডারলাইন করবেন, তার সম্মতি ব্যতি রেখে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলক ভাবে সম্মতি আদায় করে, বা 16 বছরের কম বয়স্ক কোনো নারীর সাথে, আন্ডারলাইন করবেন, তার সম্মতি সহ বা সম্মতি ব্যতীত যৌন সঙ্গম করে, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে। তো আপনি মনে রাখেন যে দণ্ডবিধি 14, নারী শিশু কত? 16।
এখন আমরা চলে আসি, দেখেন বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রী, ম্যারিটাল রেপ, মানে নিজের স্ত্রীকেও কি ধর্ষণের দায়ে হাজবেন্ড দণ্ডিত হতে পারে কিনা। বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ, দেখেন কোন পুরুষ কর্তৃক নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে না যদি না স্ত্রীর বয়স 13 বছরের নিচে হয়। আন্ডারলাইন এটা বলতেন, 13 বছরের নিচে। অর্থাৎ একজন পুরুষ যদি তার স্ত্রীর বয়স যদি 13 বছরের নিচে হয়, তাহলে সেই পুরুষ কি করেছে বলে গণ্য হবে, ধর্ষণ করেছে বলে গণ্য হবে। সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ম্যান উইথ হিজ ওন ওয়াইফ, দ্য ওয়াইফ নট বিং আন্ডার 13 ইয়ার্স অফ ইজ নট রেপ। যদি 13 বছরের নিচে না হয় তাহলে কি হবে না, দর্শন হবে না। ওয়াইফের বয়স বুঝেন, যে বিয়ে করছে তার ওয়াইফের বয়স যদি 13 বছরের নিচে হয়, তাহলে সেটা কি বলে গণ্য হবে, দর্শন বলে গণ্য হবে। অর্থাৎ এটা দেখেন, সম্মতি সহ বা সম্মতি ব্যতীত নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস ধর্ষণ হতে পারে যদি স্ত্রীর বয়স কত হয়, 13 বছরের নিচে হয়। যদি এক্সাক্ট 13 ইয়ার্স হয় তাহলে কি ধর্ষণ হবে কিনা বলেন। পুরোপুরি 13 বছর হলে ধর্ষণ হবে না, হতে হবে কি 13 বছরের নিচে। আচ্ছা, তাহলে এখন মজার বিষয় হচ্ছে যে ধর্ষণের শাস্তি বা নিজের স্ত্রী ধর্ষণের শাস্তি কি, এটা আমরা আমি একটু বলে দিই, তারপরে তো ধর্ষণের শাস্তি আমরা পড়বই। নর্মালি ধর্ষণের সংজ্ঞা দিয়েছে 375-এ, আর শাস্তি বলছে 373-এ। এখন 373-এ ধর্ষণের শাস্তি হচ্ছে আপনার যাবজ্জীবন বা 10 বছর। কি বলেন তো, যাবজ্জীবন বা 10 বছর। কিন্তু ওয়াইফে যে ধর্ষণ করলো সেটার শাস্তি হাজবেন্ডের দেওয়া যাবে যদি ওয়াইফের বয়স হয় 12 বছরের নিচে। কত হয় বলেন, মানে 13 বছরের নিচে হলে ধর্ষণ হচ্ছে, বাট স্বামীরে যদি শাস্তি দিতে চান তাহলে ওয়াইফের বয়স হতে হবে কত, 12 বছরের নিচে। আর 12 বছরের বেশি কিন্তু 13 বছরের কম যদি ওয়াইফের বয়স হয়, তাহলে শাস্তি কি হবে এই বিষয়ে দণ্ডবিধিতে কিছু বলা নাই। একটু পড়ি দেখেন। পাকিস্তানে পাকিস্তানে আইন করা হয়েছে, পাকিস্তান, ইন্ডিয়া এবং আমাদের বাংলাদেশ তো একই ছিল। তো পাকিস্তান তারা তাদের এই 376 দ্বারা সংশোধন করে তাদের এই কোনো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে কোনো এজ লিমিট নাই। মানে আপনি যদি আপনার ওয়াইফের সম্মতি না থাকে তার সাথে সম্পর্ক স্থাপন করলেই সেটা বৈবাহিক ধর্ষণ, এবং ওখানে শাস্তি করা হয়েছে 25 বছর। 25 বছর বৈবাহিক ধর্ষণের শাস্তি পাকিস্তানে বর্তমানে। দেখেন, বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স এবং বৈবাহিক ধর্ষণের শাস্তির ক্ষেত্রে স্ত্রীর বয়সের মধ্যে, আন্ডারলাইন করবেন, বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স আর শাস্তির ক্ষেত্রে, বৈবাহিক ধর্ষণের শাস্তির ক্ষেত্রে স্ত্রীর বয়সের মধ্যে সুস্পষ্ট অসামঞ্জস্যতা রয়েছে। কেমনে দেখেন, 375 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, স্ত্রীর বয়স 13 বছরের নিচে হতে হবে। কিন্তু 376 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্বামীকে শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স হতে হবে কত, 12 বছরের নিচে। তাহলে 13 বছরের নিচে কিন্তু 12 বছরের বেশি, আন্ডারলাইন করেন, বেশি বয়সের কোন নারীর সাথে যৌন সহবাস করলে সেটা 375 দ্বারা অনুসারে বৈবাহিক দর্শন হবে। কিন্তু সেই ক্ষেত্রে স্বামীর শাস্তি কি হবে সেটা 376 দ্বারা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। যা হোক, 376 দ্বারা অনুসারে কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীর সাথে যৌন সহবাস করলে এবং স্ত্রীর বয়স কত বছরের নিচে হলে, 12 বছরের নিচে হলে, উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস যা কত 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আমরা চলে আসি ধর্ষণের শাস্তিতে। দেখেন, তো ধর্ষণের শাস্তি, টোটাল শাস্তিটা আলোচনা করছে 376 দ্বারাই। দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর এটা একটু স্পেশাল, দেখেন, যে ক্ষেত্রে ধর্ষিত নারী নিজের স্ত্রী এবং 12 বছরের কম বয়স্ক হয়। বয়স কত, 12 বছরের কম বয়স্ক হয়, অর্থাৎ বৈবাহিক ধর্ষণ, ম্যারিটাল রেপ, যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে যদি আপনাকে বলে যে বৈবাহিক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি, বৈবাহিক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি, 2 বছর। 2 বছর। আচ্ছা, উদাহরণ দেখেন, ককে ধর্ষণ করার জন্য ক দোষী প্রমাণিত, এই ক্ষেত্রে ককে যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড দেওয়া যেতে পারে যদি স্ত্রী হয় এবং 12 বছরের কম না হয়। যদি স্ত্রী হয় এবং 12 বছরের কম না হয় সেক্ষেত্রে সাজা হচ্ছে আপনার এটা। আর 12 বছরের কম হলে সাজা কত, 12 বছর কম হলে সাজা 2 বছর। অবশ্যই নিজের স্ত্রী হতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে ককে যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস 10 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড দেওয়া হলো, কারণ খকে দর্শন করেছে, কয়ের স্ত্রী না এবং খয়ের বয়স 12 বছরের নিচে না। কিন্তু যদি কয়ের স্ত্রী হয়
এবং ক্ষয়ের বয়স যদি 12 বছরের কম হয়, ক যদি ক্ষয়ের সাথে যৌন সঙ্গম করে, সেই ক্ষেত্রে ক বৈবাহিক দর্শন করেছে বলে গণ্য হবে। উক্ত ক্ষেত্রে ক যে কোনো বর্ণনার কারাবাস, যার বয়স কত, যার বর্ণনা মানে কত, মেয়াদ কত, 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে আমার এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, যে ধর্ষণের সংজ্ঞা আসতে পারে, ধর্ষণের সংজ্ঞা লিখিত পরীক্ষায় টিকা আকারে আসতে পারে, বা একটা ফ্যাক্ট আসতে পারে। দর্শন কয়টি উপায় হতে পারে? 5টা উপায়। আরে ব্যাখ্যাটা জেনে নিয়েন, যে স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর বয়স 13 বছরের নিচে হলেই ধর্ষণ, বাট স্বামীদের সাজা দিতে হলে স্ত্রীর বয়স হতে হবে কত? আর এই ক্ষেত্রে বৈবাহিক ধর্ষণের শাস্তি কত? 2 বছর। ধন্যবাদ। আমরা আজকের শেষ সেকশনটা পড়ব, সেটা হচ্ছে দেখেন অস্বাভাবিক অপরাধ বা আনন্যাচারাল অফেন্সেস। আনন্যাচারাল অফেন্সেস, প্রকৃতির স্বাভাবিক নিয়ম ছাড়া মানুষের যদি সমলিঙ্গ হয়, পুরুষ পুরুষ, মহিলা মহিলা, বা কোনো প্রাণীর সাথে যদি কেউ এই সম্পর্কে লিপ্ত হয়, সেটাকেই বলে আনন্যাচারাল অফেন্স। মানে আমাদের বাংলাদেশে সমকামিতা একটা অপরাধ, এটা দণ্ডবিধির কত ধারায়? 377 ধারায়। একটু দেখেন, দণ্ডবিধি 377 ধারায় কোনো পুরুষ, নারী বা প্রাণীর সাথে অস্বাভাবিক অপরাধ বা আনন্যাচারাল অফেন্সেস, যেমন হোমোসেক্সুয়ালিটি, বেস্টালিটি, প্যাগারি, লেফিবিয়ানিজম, সোডোমি ইত্যাদি করাকে শাস্তিযোগ্য করা হয়েছে। শাস্তি ধর্ষণের মতো একই, দেখেন, যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনা কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড সহ। আপনারা যারা ওই ফেসবুকে বা ভারত আর টিভির ওদের অনলাইন পেজে না কোন পেজে যেন দেখলাম একটা, যে নারায়ণগঞ্জের একটা মেয়ে, সে চলে গেছে আপনার এই বাগেরহাট না না কোথায় যেন চলে আসছে, তাদের টিকটকে পরিচয়, তো একজন আর একজনকে ভালোবাসে। এখন ওই মেয়ে যখন চলে আসছে, যার কাছে আসছে, তার পরিবার আবার এরে অ্যালাউ করতেছে না। তো এরা যদি ধরেন দুইজনে যদি সম্পর্কে লিপ্ত হয়, সাজা দণ্ডবিধির কত দ্বারাই বলেন? 377 দ্বারা। শাস্তি যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনা 10 বছর পর্যন্ত হতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখেন। আচ্ছা বলেন তো, এরকম যদি হতো যে সমকামিতা ধরেন আমি আমেরিকাতে বৈধ, বাংলাদেশি দুইজন নারী আমেরিকার ধরেন ক্যালিফোর্নিয়াতে তারা বিবাহ করলো, দুইজন নারী, তাহলে তাদেরকে কি বাংলাদেশে দণ্ডিত করা যাবে কিনা? কয় ধারা, 4 ধারা না 3 ধারা বলে? মনে আছে? 3 ধারায় বলছে যে অপরাধটা বিদেশে অপরাধ না, কিন্তু আমাদের দেশে অপরাধ, কিন্তু বাংলাদেশি নাগরিক, তার বিচার বাংলাদেশে করা যাবে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বিগত বছরের প্রশ্ন, যে ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান হলো কয়টা? 5টি। আর 4 নাম্বার দেখেন, সম্মতি সহ বা সম্মতি ছাড়া 23 বছরের নিচের কোনো মেয়ের সাথে যৌন সহবাস ধর্ষণ বলে গণ্য হবে। কত বছর? 14 বছর। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, 23 বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে যৌন সহবাস করলে সেটা ধর্ষণ হবে। কত বছর কম বয়স্কা? 13 বছরে, বাট শাস্তি হতে পারে কত বছর নিচে? আচ্ছা, শাস্তির ক্ষেত্রে দেখেন 10 নাম্বার প্রশ্নটা দেখেন, যে যদি ধর্ষিতা নারী 12 বছরের কম বয়স্ক হয় এবং ধর্ষণকারী স্ত্রী হয়, তাহলে ধর্ষণকারী দণ্ডিত হতে পারে কত? 2 বছর পর্যন্ত যে কোনো গণনা কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড। 11 নম্বর দেখেন, যদি ধর্ষিতা নারী 1.5 বছরের কম বয়স্ক হয় এবং ধর্ষণকারী স্ত্রী হয়, তাহলে ধর্ষণকারী 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। কত বছর? 12 বছর। এবং 12 নম্বর প্রশ্ন দেখেন, যে দণ্ডবিধির 377 ধারায় নিম্নলিখিত কোন অপরাধটি আলোচনা করা হয়েছে? অস্বাভাবিক অপরাধ বা আনন্যাচারাল অফেন্স। তো আজকে আমাদের এই পর্যন্তই। এখন পরীক্ষা আছে, সবাই পরীক্ষা দিয়ে তারপরে যান, আগামীকাল পড়া আছে, চলে আসেন।